হ্যাঁ, তো আমরা এবার একটু পুরোনো পড়াশোনাগুলো একটু করে নেই। কি পড়েছিলাম আমরা আগের দিন? নক্ষত্রের বিভাজন, তাই তো? হুম। বেশ। মোটামুটি কতজন জয়েন করেছে? আমরা একটু অপেক্ষা করি, 2-4 মিনিট। হুম। পড়াশোনাটা কেমন চলছে একটু শুনি। হুম। আর আপনাদের এক্সাম আগামী মাসের, অর্থাৎ জুলাই মাসের হয় লাস্ট উইক হবে, অথবা অগস্টের ফার্স্ট উইক হবে। এখনো পর্যন্ত কনফার্ম না, কিন্তু মোটামুটি এইটা আন্দাজ করে চলা যাচ্ছে। তো সকলের পড়াশোনা কতদূর সানডে এগোলো? হবে তো ম্যাম? হুম। সানডে হবে তো বললেন, সানডে হবে, সানডে মর্নিং। সানডেটা এখনো পর্যন্ত আমি বলেছিলাম আপনাদের গ্রুপে জানানোর জন্য, সেটা তো আপনারা কেউ জানালেন না। ওনার আমি এবার পুরোনো পড়ায় তাহলে চলে যাই। আমরা নক্ষত্রের বিভাজনটা আগের দিন পড়েছিলাম। কোনো হুম। ব্যক্তির জন্ম নক্ষত্র কি হয়, কিভাবে বিচার করব? দীপিকা বলুক। দীপিকা, ম্যাম, হ্যাঁ বলছি ম্যাম। বলুন, কোনো ব্যক্তি জন্মগ্রহণের বলছি সময় ওর জন্ম নক্ষত্র কি হবে, কিভাবে বিচার করব? যে চন্দ্র জন্মানোর সময় চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করবে সেখানেই সেটাই জন্ম নক্ষত্র হবে। গুড। আচ্ছা। তাহলে এখনো পর্যন্ত আমরা কতগুলো নক্ষত্রের নাম পেয়েছি? 27টি। 27টা নক্ষত্র পেয়েছি। হুম। আমরা আগের দিন বিভাজনগুলো শিখলাম যে কোন রাশিতে কোন কোন নক্ষত্র থাকে। আচ্ছা, তাহলে এবার প্রিয়াঙ্কা চক্রবর্তী বলুক যে একটি নক্ষত্রের মান কত ডিগ্রি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কি আছে? না হলে শিখা বলুক। 13, 13 থেকে 20 মিনিট। 13 ডিগ্রি। 13 থেকে 20 মিনিট। হ্যাঁ। আচ্ছা, একটা নক্ষত্রের কটা করে চরণ হয়, পায়েল? 4টি ম্যাম। 4টি। প্রত্যেকটা নক্ষত্র চরণের মান কত? 3 ডিগ্রি। আহ আহ, প্রত্যেকটি চরণের মান ঠিক আছে, তুমি ভাবতে থাকো, দেখি আরেকজন বলুক, কে বলবে? একটা বলো। প্রত্যেকটা চরণের মান কত? প্রতিটি চার চরণের ডিগ্রি মান ম্যাম। হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। হুম। 3 ডিগ্রি 20 মিনিট, একদম ঠিক আছে। তাহলে এবার আমি তনুশ্রীর কাছে চলে যাই যে এক একটা রাশিতে টোটাল কটা করে নক্ষত্রের পাদ বা চরণ থাকে? 3টে নক্ষত্র থাকে, আর 9টি চরণ বা পাদ থাকে। বেশ, একদমই তাই। আচ্ছা, এবার আর কেউ বলতে পারবে আমাকে যে আম, আমরা আগের দিন শিখেছিলাম গণ্ডান্ত বা গণ্ডমূল, তাই তো? হুম। 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 গণ্ডান্ত কাকে বলে? তনুশ্রী বাদে বলুক। কে বলবে গণ্ডান্ত কাকে বলে? গণ্ডমূল বা জলরাশি, গণ্ডান্ত, যে কোনো একটা বলুন। জলরাশির শেষে হুম। বা অগ্নিরাশির প্রথমে বুধ আর কেতু নক্ষত্রের যে সংযোগস্থলটা সৃষ্টি হয় সেটাকেই বলা হয় গন্ডমূল বা গন্ডমূল। যে সংযোগ স্থল বলবো না আমরা, ওটা সংযোগ বিন্দু বলবো, কারণ ওটা একেবারেই খুব সূক্ষ্ম একটা জায়গা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে খুবই ভালো কথা। এবার আমরা একটু বিভাজনগুলো নিয়ে চলে আসি, একটু সবাই মিলে বলার চেষ্টা করি যে কোন রাশিতে কোন কোন নক্ষত্রগুলো অবস্থান করছে। সবাইকে প্রায় দেখতে বললেই পাইনি। পারবো আমরা। সবাইকে দীপিকা, বলবো, আমাকে দীপিকা জিজ্ঞেস থেকেই শুরু করবে না হোক। তো? যে প্রথম মেষ রাশিতে। ম্যাম, ম্যাম, হ্যাঁ, সবাই মিলে বললে। মৌমিতা বলছে সবাইকে জিজ্ঞেস করলেন, আমায় জিজ্ঞেস করলেন না ম্যাম। আমি দেখতে পাচ্ছি না মমিতা, ঠিক আছে, তোমাকে আমি এরপরে জিজ্ঞেস করছি, আসছি। হ্যাঁ, নিশ্চয়ই। সকলকেই তো আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি, আসলে ফ্রন্টে যে নামগুলো চলে আসে তাদেরকেই বারবার করে জিজ্ঞাসা করা হয়, বাকিরা তোমরা তো একটু এগিয়ে আসবে। হুম। ঠিক আছে, তাহলে দীপিকা দিয়ে শুরু হোক, দীপিকার পরে মৌমিতা বলবে। যে মেষ রাশিতে ম্যাম, কোনোদিন। আমিও বলবো, আমার মিউট হয়ে গেছে, সেটা হ্যাং করছিল, ফোনটা কিছুতেই আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই মিউট ও, আনমিউটের হ্যাঁ। সমস্যা তোমাদের প্রায় ভুগতে হয়। ম্যাম বলুন, কোশ্চেনটা কি বলবো?
মেষ রাশিতে কোন কোন নক্ষত্র অবস্থান করে? মেষ মেষ রাশিতে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। বেশ, এবার মৌমিতা বলুক, বৃষ রাশিতে কে কে আছে? কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। তারপরের জন বলুন। পরপর আপনারাই বলতে থাকুন দায়িত্ব সহকারে, কে কে বলবেন বলে যান। যে মিথুন রাশিতে কে কে আছে, বাকিরা ঠিক বলবো দেখবেন ম্যাম। বলছে কিনা। বলবো ম্যাম। বলুন বলুন। মিথুন রাশিতে মৃগশিরা, আদ্রা, পুনর্বাসু। আচ্ছা, পুনর্বাসু, পুনর্বসু, ঠিক আছে। ও সরি। হ্যাঁ, আমরা যেহেতু আসলে এই শব্দগুলো সংস্কৃত, তো যখন আমরা হুম। সংস্কৃত উচ্চারণ করব তখন আমরা পুনর্বাসু বলবো, কিন্তু যখন আমরা বাংলা বলবো তখন ওটা পুনর্বসুই বলবো, হ্যাঁ। না হলে ওই একটা জগা খিচুড়ি টাইপের হয়ে যাবে। তারপর কর্কটের পুনর্বসু কর্কট অশ্লেষা, রাশিতে পুনর্বসু অশ্লেষা আর পুষ্যা। না, পুনর্বসু পুষ্যা অশ্লেষা ও কর্কট রাশিতে। হ্যাঁ হ্যাঁ, পুনর্বসু, পুষ্যা আর অশ্লেষা। তারপরে বলুন কেউ সিংহ রাশিতে। মঘা, পূর্ব মঘা, পূর্ব ফাল্গুনী, ফাল্গুনী। উত্তরায়ণ। বাবা, বলুন বলুন, এটা বন্ধ। বলবেন আর। ম্যাম, সরি ম্যাম, সরি ম্যাম। আচ্ছা, এক অ্যাকচুয়ালি একজন করে বলুন, কুকুর হ্যাঁ। আছে তো। এক একজন করে না হ্যাঁ। বললে একেবারেই সেই চিংড়ি হাঁটার মতন অবস্থা হয়ে যাবে, আমি কিছু করতে পারবো না। বেশ, তারপরে বলুন। তনুশ্রী হয়ে গেছে, এরপরে বলুন কন্যা রাশিতে কে কে আছে? উত্তর মৌমিতা বলুন ফাল্গুনী, বলুন। হস্তা আর গীতা চিত্রা। বলুন। হুম। উত্তর ফাল্গুনী, হস্তা আর চিত্রা। গুড, সবাই কি দেখে দেখে বলছেন নাকি না দেখেই বলছেন? আমি তো কয়েকজনের মুখ দেখতে পাচ্ছি, আর তো সব দেখছি টপটপ বলছে, আমারই তো মনে থাকে না। যাক, খুব ভালো। আরে বস। বেশ, এবার বলুন তুলা রাশিতে কে কে থাকে? তুলা রাশি থেকে বলবে। চিত্রা, সাথী, বিশাখা। গুড। তারপরে বৃশ্চিক। বিশাখা, অনুরাধা, অনুরাধা আর জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা। হ্যাঁ। আচ্ছা, বিশাখা, এই অনুরাধা আর নাম্বারিং গুলো জ্যেষ্ঠা। মনে আছে তো? আমরা যে নাম্বারিং গুলো পড়েছিলাম, কোন নক্ষত্রের কোন নাম্বার, সেগুলো মনে আছে তো? টুকটাক। ওটা মনে আছে। ওইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি কিন্তু বারবার করে বলছি, এই যে নামগুলো, নামগুলো কিন্তু আমরা যখন চার্ট প্র্যাকটিস করব তখন কিন্তু এরকম ডিটেল নামে থাকবে না, আমাদের কিন্তু নাম্বারিং এ চার্টগুলো করতে হবে। আমি আপনাদেরকে চার্টের চার্ট বার করার জন্য বলেছিলাম, এমনি নর্মাল অ্যাপের কথা বলেছিলাম, এবং বলেছিলাম যারা প্র্যাকটিস করবে তারা হেমন্তদার কাছ থেকে সফটওয়্যার কিনতে পারে। এখনো বোধহয় কেউ যোগাযোগ করেনি। তো আহ, যখন তোমরা নর্মাল চার্টগুলো বার করবে, নিচে দেখবে যে গ্রহের যে নক্ষত্র তার একটা তালিকা পাওয়া যায়। এবার এই গ্রহ নক্ষত্রের তালিকাগুলো কিন্তু নাম্বারিং হিসাবেই ম্যাক্সিমাম চার্টে আসে, 1 নম্বর 2 নম্বর এরকম থাকে। হুম। তো সেইখান থেকে কিন্তু আমাদের বার করতে হবে যে কত, মানে কততম নক্ষত্র, মানে কোন নক্ষত্র। এই উত্তরাষাঢ়া পূর্বাষাঢ়া এরকম ভাবে কিন্তু নামগুলো থাকবে না। সুতরাং নামগুলো হুম। কিন্তু আমাদের নামের সঙ্গে সঙ্গে কিন্তু যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোটা মনে রাখা কিন্তু ভীষণ জরুরি। তারপরে বৃষ্টিক অব্দি আমরা পড়লাম, তাই তো নাকি? হুম। ম্যাম, হুম। কর গুনে গুনে আমরা কর গুনে গুনে নক্ষত্র নাম্বার গুলোকে মনে করেছি, মানে প্রত্যেকটা হ্যাঁ করে হাত দিয়ে দিয়ে হ্যাঁ, নক্ষত্রগুলোকে এইটা মুখস্থ করা। যেহেতু আপনারা এখনো বেসিকে আছেন, সেই শর্তে আমরা তো এখনো কিছু প্রেডিকশন কিছুই শিখছি না, আমরা একেবারেই এখনো পর্যন্ত আমরা পুরোপুরি ভাবেই জ্যোতিষের ভূমিকাতেই রয়ে গেছি। এই হুম। 6 মাস কমপ্লিট হয়ে গেলে আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো। তো তাতে হুম। করে এইগুলো আমাদেরকে শিখতে হবে, মানে হতেই পারে যে আমরা 6 মাস ধরে শিখছি, আমরা তো প্রেডিকশন শিখলাম না, তাহলে আমরা 6 মাস কি শিখছি, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি না শিখি তাহলে প্রেডিকশন কিন্তু মাথার উপর দিয়ে যাবে, মানে কিছুদিন মিলবে। হুম। 6 মাস হুম। 7 মাস দেখবেন যা বলছেন তাই মিলে যাচ্ছে, কি চমৎকার ভাবে মিলে যাচ্ছে, কিভাবে মেলে আমরাও জানি না, সকলের ক্ষেত্রেই হয়। তারপর দেখবেন যে আর কিছুই হচ্ছে না, সব গুলিয়ে ঘেটে ঘ। তো এই কারণে আমাদের বেসিকটাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। এবং শুধুমাত্র যে আপনারা জ্যোতিষটাকে এমনি প্র্যাকটিস করবেন, ক্লায়েন্ট ভিজিট করবেন তা নয়, আপনাদের মধ্যে থেকেও ভবিষ্যতে কেউ না কেউ জ্যোতিষ শিক্ষক হোক, সেটা আমরা চাইবো। তো সেই ক্ষেত্রে বেসিকটা হ্যাঁ ক্লিয়ার ম্যাম। রাখাটা ভীষণ প্রয়োজন। হুম। এবার তাহলে আমরা বৃশ্চিকের পরে চলে যাই ধনুতে। ধনুতে কে কে আছে? মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। গুড।
তনুশ্রী কিন্তু খুব ভালো পড়াশোনা করছে, তোমাদের কিন্তু ফেল করে দেবে কিন্তু। আমার মনে হচ্ছে এই এতদিন পর্যন্ত পায়েলের এক্সামে উপর- কিন্তু আমি হ্যাঁ, ভালো করে লিখতে পারবো কিনা জানি না। আমার এখানে কিন্তু কি এতদিন সুন্দর পর্যন্ত সুন্দর সব পায়েলের উপর হ্যান্ডরাইটিং ভরসা কি ছিল যে ভালো পায়েল লাগে। মনে হয় সব থেকে ভালো নাম্বার ক্যারি করবে, কিন্তু এবার মনে হচ্ছে তোমাদের একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে রেজাল্ট আউটের পর আমাদের কিন্তু একটা অনুষ্ঠান হয় স্টুডেন্টদের জন্য হুম। মার্কসের উপর ভিত্তি করে। তখন কিন্তু গোল্ড মুকুট, তারপরে সিলভার মুকুট, কপার মুকুট এরকম দেওয়া হয় ফার্স্ট সেকেন্ড থার্ডদের জন্য। তো তাদের সেটা চেষ্টা করো, হ্যাঁ, যে সকলের মধ্যে যেন সেই টেন্ডেন্সিটা থাকে যে আমি পাবে এরা পরীক্ষা নিব। বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর সব সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর সুন্দর বল লেখে দেখি। সবার যাই হোক, হ্যান্ডরাইটিং দারুণ সবাই দারুণ ভালো করে ভালো লাগে পড়াশোনা বেশ। করো। একটাও এখন খুব ভালো পড়াশোনার চেষ্টা করছে, আগের তুলনায় ও এখন অনেক অ্যাক্টিভ হয়েছে। তারপরে তুলিকাও ভালো পড়ছে। হুম। আর কয়েকজন, মৌমিতাও চেষ্টা করে। আর একজন একজন দুজন আছে, আমি তো সবার সঙ্গে প্রতিদিন ইয়ে করতে পারি না। আর যারা আমাদের ছেলেগুলো ছিল তাদের তো আমি আর দেখতেও পাই না, তারা কোথায়, আগে কয়েকজন তাও রিপ্লাই টিপ্লাই করতো, যাই হোক। ছেলেগুলো এরাও মানে বাজই আছে, দাদাগুলো বাজই আছে। দাদাগুলো পড়াশোনা করবে না, খালি মেসেজ করবে, আমাকে এটা পাঠিয়ে দাও, আমাকে ওটা পাঠিয়ে দাও। যাই হোক, তবুও না না দাদারাই দেখবে পড়াশোনা করছে, আমার হচ্ছে বেশ, আমি ওইটাই বলবো দেখেছি ছেলেরাই যে বেশি নম্বর পায়। 150 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। হুম। তার মধ্যে 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস মানে মান থাকবে হচ্ছে 15 করে। কখনো 15। হ্যাঁ, কখনো একটা প্রশ্নেই 15 উত্তর লিখতে হবে, সেটা ব্রড। কখনো কখনো হয়তো ভেঙে ভেঙে 15 হবে, মানে ধরো 4, 5, 6 এরকম করে করে হলো, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 15। তো 150 মার্কসের এক্সাম। এবং যেহেতু এইটা তোমরা একেবারে বেসিক পার্টে রয়েছো, তো এখানে ম্যাথমেটিক্যাল পার্ট নেই, সবই একেবারে বাংলার মতো গদ্য লিখে যেতে হবে। তো নাম্বারটা টেনে তোলা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ। তো আমি চাইবো যে সকলেই এই প্রথম পরীক্ষাটা ভীষণ মন দিয়ে দাও। মানে অন্তত একটু গর্ব ফিল করি যে না, 225 থেকে খুব ভালো রেজাল্ট হয়েছে। যাই হোক, তারপরে আমরা ধনুর পরে চলে যাব মকরে। মকরে বলুক হুম। কে কে আছে, তুলিকা বলো। শোভনা, ধনিষ্ঠা, উত্তরাষাঢ়া। আচ্ছা, তারপরে কুম্ভতে। ধনিষ্ঠা, আর শত। আর পূর্ব ভাদ্রপদ। আচ্ছা, এবার কুম্ভর পরে চলে যাব মিনে। হুম। মিনে কে কে উত্তর আছে? ভাদ্রপদ আর পূর্ব ভাদ্রপদ, উত্তর রেবতী। ভাদ্রপদ, রেবতী। রেবতী। বেশ। আচ্ছা, ভগ্নপদ, যে আমরা হুম। নক্ষত্রগুলো শিখেছিলাম, ভগ্নপদ কেন হয় হুম। ভগ্নপদ? কারণ বলবো ম্যাম, পূর্ণপদ পাইনি। হ্যাঁ পুরোপুরি ডিগ্রিটা 13°20' যেটা সেই হুম। মানটা পায়নি, সেই সব হুম। নক্ষত্রগুলোকে বলা হয় ভগ্নপদ। বেশ। এবার তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পঞ্চাঙ্গ। আজ আমরা ম্যাম, একটু, একটা একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, বলছি কি ভগ্ন ভগ্ন দশা মানে বুঝলাম না, মানে যেটা দশার মাঝখান থেকে, মহাদশাগুলো যেটা মাঝখান থেকে ওঠে সেগুলো? না নি, মহাদশা হচ্ছে, মহাদশার ক্যালকুলেশনটা আলাদা। যখন তুমি জন্মগ্রহণ করছো, হুম, তখন চন্দ্র যে নক্ষত্রে থাকছে সেই নক্ষত্র তোমার জন্ম নক্ষত্র, এবং ওই জন্ম নক্ষত্র থেকেই তোমার হচ্ছে মহাদশাটা স্টার্ট হয়। এবার সেটা ভগ্নদশা থেকে স্টার্ট হতে পারে। হুম। সেটা আবার বলছে যে ক্যালকুলেশনে রয়েছে যে আমরা যখন এই জন্মটা কমপ্লিট করব, তখন একটা দশার মধ্যে দিয়ে তো শেষ করব। সেই দশাটা ধরো, মনে করো কোনো দশা হচ্ছে 7 বছর, টোটাল কমপ্লিট করতে 7 বছর হয়তো সময় লাগবে, কিন্তু আমরা এই জন্মটাতে 7 বছর আমরা করতে পারলাম না, হয়তো 3.5 বছর বা 4 বছরে আমরা এই জীবনটাকে শেষ করলাম। তাহলে ওই দশার কিন্তু 3.5 বছর এখনো বাকি রয়ে গেল। পরবর্তী জন্ম আমরা যখন জন্মগ্রহণ করব, তখন কিন্তু ওই যে ভগ্নটুকু রয়ে গেল 3.5 বছর। হুম। ধরো কেতুর দশা 7 বছর থাকে, তাহলে আমরা ওই 7 বছরের যে 3.5 বছর বাকি রয়ে গেল, আমাকে জন্মাতে হবে কিন্তু পরবর্তীকালে ওই কেতুর দশায়, ওই 3.5 বছর হাতে নিয়ে, যেটাকে আমরা ভুক্ত বলি। হুম, ভুক্ত দশা। তো ওই 3.5 বছরের যে ভগ্নটুকু অংশটুকু আমরা পেলাম, সেই অংশটুকু শেষ করার পরে আমরা পরবর্তী জন্ম দশা পাবো। আমরা প্রত্যেকে দেখবো যে আমাদের প্রত্যেকের যে জন্ম দশাগুলো আছে, প্রত্যেকের জন্ম দশাতে আমরা দেখতে পাবো কেউ হয়তো একটা দশা জন্মগ্রহণ করার পরে 6 মাস পেয়েছে, একটা দশা 6 মাস পেয়েছে, তারপরে তার নতুন দশা চালু হয়েছে। কিন্তু একটা দশা তো 6 মাস হয় না,
অন্তত পক্ষে সব থেকে মানে আহ, কম বেশি আমরা তো দশাগুলো এখনো পর্যন্ত যাইনি। 6 বছর, 7 বছর, 14 বছর, সরি 17 বছর, 18 বছর, 19 বছর, এরকম বড় বড় সব 20 বছর দশাগুলো হয়। তাহলে 3 মাস কি করে আমরা একটা দশা পাবো? অতটুকু দশা তো হয় না। সেটার কারণই হচ্ছে ওই ভগ্ন দশা, যে আগের জন্মে আমি যেটুকু ছেড়ে গেছিলাম, যেটুকু আমি ভোগ করতে পারিনি, সেইটুকু ভোগ করতে হবে আমাকে এই জন্মে। শুরুটা করতে হবে আমার সেই হিসাবে। এই যে আমি রবির নক্ষত্র পেলাম বা কেতুর নক্ষত্র পাচ্ছি, বা আমি মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, আমি কেন পাচ্ছি? আমার কর্ম, এবং আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আমার পরের জন্মটা যদি আমি মানব জন্ম পাই, তাহলে আমার পরবর্তী জীবনের যে দশাটা শুরু হবে, সেই ভগ্ন দশার বাকি অংশটা থেকে শুরু হবে। ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। এখন আর কোশ্চেন না, এখন আমরা পড়ায় ঢুকবো। না না, ওই না, পরীক্ষা সংক্রান্ত কবে পরীক্ষা হবে আমাদের? ওটা প্রথমে বলে দিয়েছি, এই জুলাই মাসের শেষ সপ্তাহে কিংবা অগস্টের প্রথম সপ্তাহে। ঠিক আছে, এগুলো আমরা সব গ্রুপে আলোচনা করে নেব। আচ্ছা, এবার আমরা আজকে যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে ম্যাম পঞ্চাঙ্গ। জুলাই মাসের শেষ সপ্তাহে তো আমি থাকবো না। সেটা নিয়ে আলোচনা ওটা একটা পোলে হয়েছে, ওটা পরে আমরা হ্যাঁ, ডিসকাস এটা করে, গ্রুপে আর আলোচনা করে সময় নেবো। ঠিক রইলো আছে? তো, সময় রইলো আমাদের। আর লিখে কোন ফেলুন বারে হবে? পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ এখনো ঠিক হয়নি, এখন আমরা সব জানিয়ে দেবো। হ্যাঁ, আপনারা ভোট করবেন গ্রুপে, কোন বারে আপনাদের জন্য ভালো হবে আপনারাই ঠিক করবেন, সেই ডেটটা আমরা ফেলবো। হ্যাঁ, একটু লিখতে বলবেন ম্যাম? প্রথমে লিখে ফেলুন পঞ্চাঙ্গ। আজকে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ কথার অর্থ কি? পঞ্চ যুক্ত অঙ্গ। এই পঞ্চযুক্ত অঙ্গ, এটা কার পঞ্চাঙ্গ? কার 5টা অঙ্গ? সেটা হচ্ছে সময়ের 5টা অঙ্গ কিংবা জ্যোতিষের 5টা অঙ্গ। এই যে জ্যোতিষের 5টা অঙ্গ, তাকে আমরা বলে থাকি পঞ্চাঙ্গ। লিখুন, এগুলো লিখতে লাগুন। ম্যাম আরেকবার বলুন লাস্টেরটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সময়ের 5টা অঙ্গ হুম। কিংবা জ্যোতিষের 5টা অঙ্গকে আমরা বলি পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ কথা পঞ্চযুক্ত অঙ্গ, সময়ের হুম। 5টা অঙ্গ কিংবা জ্যোতিষের 5টা অঙ্গকে আমরা পঞ্চাঙ্গ বলি। হুম। এবার এই পঞ্চাঙ্গগুলো কার, এই অঙ্গগুলো জ্যোতিষের, সেগুলো কার? সেগুলো হচ্ছে, প্রথমে 1 নম্বরে লিখুন বার বা দিন। তারপরে আমরা লিখব তিথি। তারপর আমরা লিখব নক্ষত্র। করণ এবং যোগ। এই 5টা আমরা আলাদা আলাদা অঙ্গ পেলাম। প্রথমে কি পেলাম? বার পেলাম বা দিন পেলাম। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, সে এই জিনিসগুলো পায় জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে। সেটা কি? একটা বার, নির্দিষ্ট একটা বার পায়, একটা তিথি পায়, একটা নক্ষত্র পায়, একটা করণ পায়, আর যোগ পায়। এই যে 5টা অঙ্গ, এই 5টা অঙ্গ মূলত জ্যোতিষের মূল বিষয়বস্তু। আমরা এখন সফটওয়্যার পেয়ে গেছি, আমরা ঝট করে সফটওয়্যারের মাধ্যমে আমরা লগ্ন চার্ট বার করতে পারছি, দিয়ে আমরা প্রেডিকশন করে ফেলছি। কিন্তু যদি সফটওয়্যার না থাকতো, আমাদের মুনি ঋষিরা বা অ্যাকচুয়াল ভাবে আমাদের জ্যোতিষের যে উপায়ে আমরা প্রেডিকশন করতে পারি, তার মূল
বিষয়বস্তুই হচ্ছে এই পঞ্চাঙ্গ। কিছুই যদি ধরুন আপনি একটা মানুষের জানলেন না, তবুও যদি জানতে পারলেন যে ওই মানুষটা কি বারে জন্মগ্রহণ করেছিল বা কি তিথিতে জন্মগ্রহণ করেছিল, কোন করণ পেয়েছিল, এগুলোও যদি আপনি একটা নির্দিষ্ট দিনে পঞ্জিকা থেকে বার করে নিতে পারেন, তাহলে ওই মানুষটার সম্পর্কে কিন্তু আপনি বেশ কয়েকটা প্রেডিকশন করে ফেলতে পারবেন। আগে কিন্তু যখন প্রেডিকশন হতো, তখন কিন্তু এই পঞ্চাঙ্গ বেসের মানে পঞ্চাঙ্গকে বেস করেই প্রেডিকশন গুলো হতো। তো এই পঞ্চাঙ্গটা এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল পার্ট। যখন আমরা পরবর্তীকালে অঙ্ক শিখবো তখন ডিটেলে শিখবো। এখন আমরা পঞ্চাঙ্গের মোটামুটি সাধারণ জ্ঞানটুকু নিই, ঠিক আছে? এইবার আমরা আগেই জেনেছি যে সাতখানা গ্রহ সাপেক্ষে আমরা সাতটা বার পেয়েছি, সোম থেকে শনি পর্যন্ত। সেই নামগুলো আপনারা সকলেই জানেন। কোন বারটা কোন গ্রহকে দেওয়া হয়েছে? সোমবারটা কোন গ্রহকে দেওয়া হয়েছিল? চন্দ্র। চন্দ্র। হ্যাঁ। চন্দ্র। এইবার এই যে প্রত্যেকটা বারের একজন একজন করে যে লর্ড রয়েছে, অর্থাৎ সোমবারের চন্দ্র, রবিবারের রবি, বুধবারের বুধ। তাহলে এই যে লর্ড গুলো আমরা আগেও পড়েছি যে এই লর্ড সাপেক্ষে একটা মানুষ যে জন্মগ্রহণ করলো শুক্রবারে বা একটা মানুষ যে জন্মগ্রহণ করলো মঙ্গলবার, তাহলে আমরা এখনো পর্যন্ত যে কারকত্বগুলো পড়েছি শুক্র এবং মঙ্গলের মধ্যে, তার যে পার্থক্যগুলো আমরা কম বেশি সকলে জানি। এবার তাহলে যে কোনো একজন বলুন তো, যে শুক্রবারে জন্মগ্রহণ করেছে তার এবং যে মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে তার, এই দুটো মানুষের মধ্যে বেসিক পার্থক্যটা কি থাকবে? একজন বলবো ম্যাম? রোমান্টিক একজন রোমান্টিক বা মানে শুক্রবারে যে জন্মগ্রহণ করেছে সে রোমান্টিক হবে। তার হচ্ছে মানে হচ্ছে সমস্ত শিল্পকলায় আগ্রহী হবে। আর যে মঙ্গলবারে জন্মগ্রহণ করছে সাধারণভাবে বলা যেতে পারে সে সৈনিক টাইপ হবে, বা তার মধ্যে একটা মানে সত্যি কথা বলার বা এইরকম বাস্তববাদী ব্যাপারটা বেশি থাকবে এরকম। এক্স্যাক্টলি। মানে এই অ্যাগ্রেসিভ। যে দিনের বা এই যে বারের যে লগ্ন, সেই লগ্ন দিয়ে কিন্তু আমরা একটা মানুষের কিছুটা প্রেডিক্ট করতে পারি। কারণ ওই লগ্নের যে ওই দিনের যে লর্ড, সেই লর্ডের কিছু না কিছু কারকত্ব কিন্তু ওই মানুষটার মধ্যে থাকে, প্রকট আকারে থাকুক কিংবা প্রচ্ছন্ন আকারে থাকুক। যেহেতু হুম। এরপরে ওই ব্যক্তির জন্ম চার্টে লগ্ন চার্টে তার একটা নির্দিষ্ট লগ্ন রয়েছে, তার একটা নির্দিষ্ট রাশি রয়েছে, তার একটা নির্দিষ্ট নক্ষত্র রয়েছে, সেই কারণে কিন্তু ব্যক্তির যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, স্বভাব, সেগুলো কিন্তু ভিন্নতা আনতেই পারে। হুম। তথাপি ওই মানুষটার উপরে কিন্তু যে বারে জন্মগ্রহণ করেছে সেই বারের কিন্তু এইবারে একটা প্রভাব থাকবেই। হ্যাঁ। যেমন মঙ্গলের ম্যাম জেদি হবে, হ্যাঁ, একগুঁয়ে মঙ্গলবারে ব্যাপার যারা থাকবে। জন্মগ্রহণ করে তাদের মধ্যে হ্যাঁ, কিন্তু কম বেশি একটু অ্যাগ্রেসিভনেস থাকবেই। থাকবে। হ্যাঁ। এবার মঙ্গলের বারে জন্মগ্রহণ করেছে কিন্তু সে কর্কট লগ্ন, হুম। তাহলে কি হলো? তাহলে তো তার মধ্যে সফটনেস চলে আসলো, কিন্তু সে রেগে গেলে কিন্তু সে চন্দ্র। মিক্সিং থাকবে, হ্যাঁ, মিক্স এনার্জি থাকবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বারের সঙ্গে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে কিন্তু কানেক্ট করে। এইবার হ্যাঁ। এনে শেয়ার করি চার্টটা। হয়েছে? শেয়ার হয়েছে? হুম। বার বার কথার অর্থ কি? যদি আমরা এটা হিন্দিতে ভাবি, বার করা, তাহলে বার কথার অর্থ হচ্ছে আঘাত করাটাকে বুঝি, তাই তো? বা কোথায় আমাদের অ্যাক্টিভ হতে হবে। এবার এই বার নির্দেশ করে দেয় যে আমাদের কোন মানে যে প্ল্যানেটটা আছে সেই প্ল্যানেট অনুযায়ী আমাদের মানে প্রত্যেকটা মানুষের জন্ম যে বার, সেই জন্ম বারের যে লর্ড, সেই লর্ড তো নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে চার্টের। কারোর জন্ম মানে ধরে নিলাম কেউ জন্মগ্রহণ করেছে মঙ্গলবারে। এবার মঙ্গলবারের লর্ড হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল তার বসে রয়েছে দেখা গেল 4th হাউসে। তাহলে মঙ্গল ইন্ডিকেট করছে কি? 4th হাউসে। 4th হাউসটাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ ওই ব্যক্তি তার লাইফের মেইন অ্যাক্টিভিটি একটা বার হিসাবে আঘাত করা বা ওইখানটায় হচ্ছে ফোকাস করা। এটা কিন্তু একটা প্রাথমিক হিসাব, যেটা কিনা আমরা বার পাচ্ছি সেই বার হিসাবে। মানে যেখানে মঙ্গলের যে ঘরগুলো রাশি হিসাবে পাচ্ছে সেই ঘরগুলো,
প্লাস মঙ্গল যেখানে অবস্থান করছে সেই জায়গাটা, আমি এই যে নির্দিষ্ট দিনটা দিয়ে বোঝালাম। এইবার এই যে কালপুরুষের চার্ট আমরা জেনেছি, এর মধ্যে অগ্নিতত্ত্ব কোনগুলো মনে আছে কারোর? 1, 5, 9। একদম, 1, 5, 9 এই অগ্নিতত্ত্বটাকে পুরোপুরি ভাবে রিলেট করে কিন্তু এই দিন। এক এক থেকে আমরা জানি ওটা মেষ অর্থাৎ মঙ্গল, মঙ্গল মানে হচ্ছে আপনার শরীর। আর পাঁচের কারকত্ব কার কাছে দেওয়া? রবির কাছে। রবি অর্থাৎ আপনার আত্মা, আপনার সোল। এবং এই যে 9 নম্বর ঘর থেকে আমরা কি পাবো? বৃহস্পতি পাচ্ছি, আপনার উইজডম, আপনার জ্ঞান। হুম, এই যে তিনটে অগ্নিতত্ত্ব, এই তিনটে অগ্নিতত্ত্ব থেকে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে আমাদের আহ দিনের কারকত্বটাকে। এবং এই সাপেক্ষে আপনার শরীরের কোথায় কোথায় অগ্নিতত্ত্ব আছে সেটাও কিন্তু নির্দেশ করছে। এবার আমরা পেয়ে গেলাম দিনটা, গেলাম দিনের পরে আমরা লিখবো হচ্ছে, বারের পরে লিখবো আমরা তিথি। আচ্ছা, এই যে ডে, ডে যে পেলাম দিন, এই দিন বিষয়টাকে বা বার বিষয়টাকে রিপ্রেজেন্ট করে কিন্তু সান। এবার আমরা চলে আসি তিথিতে। তিথিতে আমরা তিথি ম্যাম পাবো দিনটা হচ্ছে ভালো করে বুঝলাম না, ডেটা। হ্যাঁ ম্যাম, একটু অসুবিধা হলো বুঝতে। কোনটা? এই যে 1, 5, 9 অগ্নিতত্ত্বের ব্যাপারটা যে বললেন, ও এটাতে কি মানে বুঝলাম? আমি বলতে চাইছি আমরা যেমন তিন, এই যে কালপুরুষের যে ভাগটাকে, হ্যাঁ। এই ভাগটাকে আমরা ভাগগুলো করেছিলাম শক্তি এবং জলতত্ত্ব দিয়ে প্রথমে, মনে আছে তো? গুণ এবং হুম। তত্ত্ব অনুযায়ী তাতে কি ছিল? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, বায়ু জল, হ্যাঁ। চারটে তত্ত্ব ছিল তো। হ্যাঁ হ্যাঁ। দিনটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সান। আচ্ছা। দিনটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সান অর্থাৎ অগ্নি তত্ত্ব। কারেক্ট? হুম তাই হুম অগ্নি হুম। তত্ত্বগুলো আমরা দিয়েছি হচ্ছে দিনকে। এবার ক্লিয়ার? আচ্ছা। হুম হুম হুম। 1, 5, 9 এটা হচ্ছে অগ্নিতত্ত্ব, এইগুলোকে রিপ্রেজেন্ট করে সান, দিনগুলোকে সান রিপ্রেজেন্ট করে, তাই জন্য দিন 1, 5, 9 কে রিলেট করছে ম্যাম শুধু তত্ত্বগত ভাবে। অগ্নিতত্ত্বটাকে কি রিপ্রেজেন্ট করছে? তত্ত্বগত মানে ভাবে শুধু অগ্নিতত্ত্ব? হ্যাঁ, দিনটাকে মানে অগ্নিতত্ত্বটাকেই দিন রিপ্রেজেন্ট করছে, যে আমরা যে বারে জন্মগ্রহণ করছি, যে কোনো বার, সেই বারটা তো কিভাবে সিলেক্ট হয়েছে? রবির যে নবগ্রহ আছে তাদের অ্যাসপেক্টে তো, রবিকে কেন্দ্র করে যে 9খানা গ্রহ ঘুরছে তাদের অ্যাসপেক্টে হয়েছে, তার এখানে রবি হচ্ছে মেইন। দিনটাকে আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি সেই মেন। জন্য রবিকে ঘিরে, অর্থাৎ সানকে ঘিরে। সান যেহেতু বুঝছি। অগ্নিতত্ত্বের, সেহেতু হুম, অগ্নিতত্ত্বের যে যে কটা রাশির ঘর আছে, এই অগ্নিতত্ত্বটাকেই রিলেট করে হুম। 1, 5, 9টাকে দিন। এবার ক্লিয়ার? হ্যাঁ, এবার বুঝলাম ম্যাম। আচ্ছা, এর পরেরটা হলে তারপরে বুঝতে পারবে। তিথিটা, তিথিটা কিভাবে নির্ণয়? আচ্ছা, দিন মানে আরো সহজে আমি বাংলা ভাষায় বলছি। আজ, এখন দিন এখন রাত, এটা আমরা কিভাবে বুঝি? সূর্য উদয় থেকে সূর্য অস্ত। এখন আমাদের কাছে রাত্রি 8:30 বাজতে চললো, এটা ভারতবর্ষে রাত। কিন্তু ঠিক উল্টো দিকে লন্ডন 6 ঘন্টা এগিয়ে আছে না পিছিয়ে আছে, এরকম তো তাদের সময়। আমেরিকার টাইম এখন নয়, বাংলাদেশ আধ ঘন্টা এগিয়ে আছে। তাহলে এই যে সূর্যোদয় সাপেক্ষে এবং সূর্য অস্ত সাপেক্ষে, এটাই দিন। এটাকে রিপ্রেজেন্ট করছে কে? সান, অর্থাৎ অগ্নিতত্ত্ব। এর থেকে আর সহজ আমি আর করতে পারলাম না। ক্লিয়ার? এবার একটু বুঝে হ্যাঁ নাও, ম্যাম। না বুঝলে আবার চেষ্টা করছি। আচ্ছা, এরপর তিথি। তিথি হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে চন্দ্র, অর্থাৎ আমরা চন্দ্র কার সঙ্গে রিলেট করেছি? জলতত্ত্বের সঙ্গে। তাহলে 4, 8, 12 এটা হচ্ছে তিথি।
ম্যাম 4 4, 8, 12, এই যে জলতত্ত্বের যে রাশিগুলো, জলতত্ত্বকে ইন্ডিকেট করছে হচ্ছে তিথি। আর এর কারক হচ্ছে, তিথির কারক গ্রহ হচ্ছে চন্দ্র। হলো? এইটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে তিথি, তিথি কাকে বলে? ক্রান্তীয় বৃত্তের উপর, এটা লিখে নিন, এটা ভূগোলেরই একটা প্রশ্ন। ক্রান্তীয় বৃত্তে সূর্য থেকে চন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী তিথি নির্দেশিত হয়। একবার প্রথম থেকে বলুন ম্যাম। ক্রান্তীয় বৃত্তের উপর সূর্য থেকে চন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্বটাকেই তিথি বলা হয়। ম্যাম ওটা অ্যাড করবেন না যে পূর্ণিমা বা অমাবস্যা, ওটাও তো একটা তিথি বলে বোঝায়, মানে 15 দিন অন্তর যেটা হয়। এখনো তো সবে পড়ানোটা শুরু করলাম যে তিথি কাকে বলে, একটু সময় দিন আচ্ছা আচ্ছা আমার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি 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 ম্যাম, সরি। ঠিক আছে, তাহলে তিথি হচ্ছে ক্রান্তীয় বৃত্তের উপর সূর্য থেকে চন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্বের উপর নির্ভর করে তিথি আমরা নির্ধারণ করি। এবার এই তিথিটা কতটা, কিভাবে, কত ডিগ্রি হিসাবে আমরা বিচার করব? আমরা কি জানি? আমরা জেনেছি পুরো বৃত্তটাকে আমরা কত ডিগ্রিতে ডিভাইড করেছি? 360। 360 ডিগ্রি, কারেক্ট। এবার 360 ডিগ্রিটাকে, তিথি হচ্ছে টোটাল 30টা তিথি হয় 30 দিনে। আমরা প্রত্যেক দিন একটা করে দিন আমরা জানি, একটা 30 দিনে 1 মাস হয়। এই যে 30টা দিন পাচ্ছি, 30 দিনে আপনারা 360কে ভাগ করুন, কত পাচ্ছেন? 120। ঠিক করে করুন। তিনশো কত? ষাটকে 30 দিয়ে ভাগ করুন, কত পাবেন? 12। একটু 12। ইমব্যালেন্স 12 হচ্ছে। ডিগ্রি। অর্থাৎ 12। একটা তিথির মান হচ্ছে 12 ডিগ্রি। বোঝাতে পারলাম? 360কে টোটাল তিথি হচ্ছে 30খানা তিথি হয়। এই 30টা তিথি, 30 দিয়ে আমরা যদি 360কে ভাগ করি, ভাগফল পাবো আমরা 12 ডিগ্রি। তাহলে এক একটা তিথির মান হচ্ছে 12 ডিগ্রি। তিথি পেয়েছি আমরা 30টা তিথি। এই তিথিকে দুখানা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ বলতে কি বোঝেন, একটু এক কথায় বলুন দেখি। অমাবস্যার পর থেকে কৃষ্ণপক্ষ, আর পূর্ণিমার পর থেকে এ, অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ, হুম, আর পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ। হুম। ঠিক বললেন তো উনি? হ্যাঁ। বেশ, তাহলে এই যে আমরা বললাম যে ক্রান্তীয় বৃত্তের মধ্যে সূর্য এবং চন্দ্রের মধ্যে যে দূরত্ব, সেটা নির্ভর করছে তিথির। এবার সূর্য থেকে যখন চাঁদ যতটা দূরে যাচ্ছে, সে ক্রমশ যাচ্ছে হচ্ছে পূর্ণিমার দিকে। সূর্য থেকে এক্স্যাক্টলি 180 ডিগ্রি দূরত্বে যখন থাকছে, তখন ফুল মুন হচ্ছে বা পূর্ণিমা হচ্ছে। ঠিক আছে? সূর্য থেকে একদম অপোজিটে। এই সময় ধীরে ধীরে সূর্য থেকে সে যখন চাঁদটা দূরের দিকে যাচ্ছে, চাঁদের ডিগ্রি বা চাঁদের অংশ, সেগুলো ক্রমশ বাড়তে 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 ঠিক সূর্য থেকে যখন 180 ডিগ্রিতে চলে যাবে, তখন হবে ফুল মুন বা পূর্ণিমা। আবার ঘুরতে ঘুরতে যখন ওই উল্টো দিকে আসবে, সূর্যের কাছাকাছি আসবে, যত কাছাকাছি আসবে তত হচ্ছে সূর্য চাঁদের যে ডিগ্রি, সেটা কমতে 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 গিয়ে একেবারেই যখন সূর্যের সঙ্গে মিশে যাবে, তখন আর চাঁদকে দেখা যাবে না, তখন হবে হচ্ছে অমাবস্যা। তাহলে যে সময় আকাশে আমরা চাঁদ দেখতে পাচ্ছি, অর্থাৎ অমাবস্যার পরবর্তী সময়, অমাবস্যার একদম পরের দিন থেকে শুরু করে শুক্লপক্ষ, এবং পূর্ণিমার একদম পরের দিন থেকে শুরু করে হয়ে যাচ্ছে কৃষ্ণপক্ষ।
কি কিন্তু বাবু লিখবো ঠিক ম্যাম আছে এটা তো? তাহলে? কিভাবে লিখবো? নিজের ভাষায় লিখুন। সূর্য থেকে যখন চাঁদ 180 ডিগ্রি দূরত্বে থাকছে তখন হচ্ছে ফুল মুন বা পূর্ণিমা। এই সময়কালটাকে বলা হয় শুক্লপক্ষ। সূর্য থেকে যখন চাঁদ 80 ডিগ্রি বিপরীতে থাকছে। তখন কি হচ্ছে ম্যাম? পূর্ণিমা হচ্ছে, পূর্ণিমা। মানে আমরা তো জানি যে চাঁদ সে হচ্ছে সূর্যের আলোয় ফোকাসড হয়। একদম যখন হুম। 180 ডিগ্রিতে থাকছে, পুরোপুরি চন্দ্রের উপরে সূর্যের আলোটা পাচ্ছে, মাঝখানে কোনো ডিভাইডার নেই। এই সময় পূর্ণভাবে চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী থেকে। আর যখন চন্দ্রের অমাবস্যা? উপরে গিয়ে পৃথিবীর ছায়াটা পড়ছে, অমাবস্যা হয়ে যাচ্ছে, যখন এই চাঁদ যখন সূর্যের একেবারে কাছে চলে আসছে তখন আর চাঁদকে দেখা যাচ্ছে না, অমাবস্যা হচ্ছে। পিন্টু বাবু, বোঝাতে পারলাম? পিন্টু বাবু শুনতে পাচ্ছেন আমায়? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার আমরা তাহলে প্রথম যে তিথিগুলো লিখবো, তিথি আমরা 30টা পেয়েছি। প্রথম তিথি শুরু হচ্ছে শুক্লপক্ষের প্রতিপাদ তিথি থেকে। শুক্লপক্ষের প্রতিপাদ 1 নম্বর তিথি। দ্বিতীয় তিথি তিথি হবে দ্বিতীয়া। তারপর তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এইবার পূর্ণিমা। এই 15 দিনের মাথায় গিয়ে পূর্ণিমা হলো। এই যে একটু একটু করে যে চাঁদটা বাড়ছিল, চাঁদের যে আলোকিত্যটা বাড়ছিল, এই টোটাল এই যে টাইমটা, এই টাইমটাকে কি বলবো? পিন্টু বাবু, শুক্লপক্ষ বলবো না কৃষ্ণপক্ষ বলবো? কোনটা? এই যে পূর্ণিমার আগে পর্যন্ত সময়টা। ওটা তো হচ্ছে আপনার শুক্লপক্ষের চতুর্দশী, তারপরে পূর্ণিমা। হ্যাঁ, তাহলে এই যে প্রথম প্রতিবাদ থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত সময়কাল, এই ওটা সময়টাকে শুক্লপক্ষ। এই সময়টাকে আমরা শুক্লপক্ষ বলবো। এইবার পূর্ণিমা হয়ে গেল, পূর্ণিমার ম্যাম, পরের দিন আবার প্রতিবাদ। কি, ম্যাম হ্যাঁ, বলছি ওইটা চতুর্থীর কৃষ্ণপক্ষের পরের দিন প্রতিপদ। পূর্ণিমা, পূর্ণিমার পরের দিন থেকে শুরু করে আবার প্রতিবাদ। চতুর্দশীর পরের দিনই পূর্ণিমা, তাই তো? হ্যাঁ, চতুর্দশীর পরের দিন পূর্ণিমা, এটা শুক্লপক্ষে চতুর্দশীর পরের দিন পূর্ণিমা। পরের দিন ম্যাম কি কৃষ্ণপক্ষের এবার এবার কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে। হুম। হুম। পূর্ণিমার পরের দিনই কৃষ্ণপক্ষ শুরু, কৃষ্ণপক্ষের প্রতিপাদ। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা। এইটুকু ক্লিয়ার হয়েছে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এবার এই যে আমরা কি বললাম, এই তিথিগুলো, এই যে টোটাল 30টা তিথি, এই তিথি আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের ম্যারিটাল লাইফ এবং আমাদের মন মানসিকতার অবস্থা।
চন্দ্র কিন্তু টোটাল চার্টের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা গ্রহ। যদি কিনা সমস্ত গ্রহগুলোই খারাপ অবস্থায় রয়েছে বা ততটা ভালো অবস্থায় নেই, এরকম কোনো চার্ট থাকে যে চার্টে কেবলমাত্র মুন স্ট্রং, ওই ব্যক্তি কিন্তু সমস্ত প্রতিকূলতাকে সার্ভাইভ করে উঠতে পারবে। কিন্তু ম্যাডাম আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয় তখন ওই চন্দ্রের প্রভাবে প্রথম শিশির হয়, আর শিশিরের পর থেকে জলের সৃষ্টি, এবং জলের পর থেকেই আমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি। বেশ, ওনার কাছ থেকে তাহলে একটা তথ্য আমরা জানতে পারলাম। হ্যাঁ, তো এইবার যাই হোক, আমরা যেটা জানছি, যে আমরা কি জানি, ওনার কথা প্রসঙ্গে মনে পড়ে গেল যে আমরা টোটাল পৃথিবীর মধ্যে 70% জল, রাইট? আমাদের শরীরের মধ্যেও কিন্তু 70%ই জল। তেমনি এই যে চার্টটার মধ্যে একটা, যে কোনো মানুষের চার্টের মধ্যে মুন কিন্তু ভেরি পাওয়ারফুল একটা গ্রহ। যেমন কিনা আমরা বললাম যে অন্য অন্য গ্রহগুলো ধরুন ভালো আছে, কিন্তু কারণ লগ্ন চার্টে চন্দ্র খারাপ, সে ড্যামেজ, সে পীড়িত, যাই পরিস্থিতি থাকুক না কেন, এই মানুষটা কিন্তু সারাটা জীবনই শান্তি পাবে না। তার সারাটা জীবনই কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুঃখবোধ, দুঃখ বিলাসিতা, মানে সমস্ত কিছু আছে ওর, গাড়ি বাড়ি পুত্র সন্তান বর যাবতীয় যা কিছু আছে, তারপরেও ওর যেন দুঃখ। কিসের দুঃখ জানে না, কিন্তু কিন্তু ওর দুঃখ, সেই দুঃখটার নাম বিলাসিতা। মানে যে যে দুঃখটাকে নিয়ে মানুষ বিলাসিতা করে, এই দুঃখেও সে ভুগবে, কারণ তার মানে কারণ তার সব আছে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা তৈরি করে দেয় কিন্তু মুন। এই যে আমরা জলতত্ত্বটাকে দেখলাম 4, 8, 12, এটা দিয়ে আমরা আগে কি জেনেছিলাম, মোক্ষের কারক। আর এই মোক্ষটা কিন্তু মেইন বিষয়বস্তু হচ্ছে কি, যখন আমাদের জাগতিক চাওয়া পাওয়াটাকে আমরা অতিক্রম করতে পারবো, এবং সেটা কিন্তু সম্পূর্ণই আমাদের মনের উপর। আপনার মনই ডিসাইড করে দেবেন যে আপনি একজন দেবতা হবেন, না আপনি একজন রাক্ষস হবেন, না আপনি একজন সাধারণ মানুষ থাকবেন, তাই কি না? মনটাই সকল। যাই হোক, তো এই যে কারোর চন্দ্র কেমন আছে, একটা ব্যক্তির চন্দ্র কেমন, সেটা আমরা কিভাবে জানতে পারি? আমরা ধরুন কারো চার্ট জানি না, কিন্তু আমরা জেনেছি কোনো ব্যক্তি কোন তিথিতে জন্মগ্রহণ করেছিল, তাহলে সেই তিথি অনুযায়ী আমরা প্রথমে পড়েছিলাম পিন্টু বাবু, চন্দ্র কখন কখন পীড়িত থাকে, বা কোন কোন শুক্লপক্ষের বা কৃষ্ণপক্ষের মধ্যে কখন চন্দ্র পাওয়ারফুল থাকে, কখন চন্দ্র পাওয়ারলেস থাকে। কৃষ্ণ কৃষ্ণপক্ষের অষ্টমী পর্যন্ত পাওয়ার থাকে, আর হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত হচ্ছে আপনার খারাপ থাকে, আবার কৃষ্ণপক্ষ পূর্ণিমার অষ্টমী পর্যন্ত ভালো থাকে। এই যে আমরা কৃষ্ণপক্ষ চন্দ্রের নোট আমরা আগে করেছি, আমরা জানি যে কোন সময় চন্দ্র ভালো থাকে, কোন সময় চন্দ্র খারাপ থাকে। তাহলে যে ব্যক্তিটা ওই সময়ের মধ্যে, ভালো সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছে চন্দ্র বেসিসে, সেই সময় যদি, সেই সময়টা যদি সে পায়, ধরে নিলাম আমরা খুব সংক্ষেপে যদি বলি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, তাহলে মানুষটা যদি চন্দ্র যে সময়টায় ভালো থাকছে সেই সময়টা জন্মগ্রহণ করে, বেসিক্যালি তার চার্টে কিন্তু চন্দ্র ভালো থাকবে এবং তার মানসিকতা, মন মানসিকতা এবং তার মানসিক শান্তির জায়গাটা থাকবে। কিন্তু যদি ওই ব্যক্তি এমন কোনো তিথিতে জন্মগ্রহণ করে যখন চন্দ্র হীন বলি, তখন যদি জন্মগ্রহণ করে, তাহলে তার চার্টে কিন্তু চন্দ্রের দুর্বল অবস্থান আমরা দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র যখনই দুর্বল হয়ে যাবে তিথিগত ভাবে, ওই ব্যক্তির কিন্তু বিবাহিত জীবনেও সমস্যা তৈরি হবে। এটাও কিন্তু আপনারা লিখিত লিখে রাখবেন। যদি কিনা জন্মতিথি অনুযায়ী চন্দ্র হীনবলি হয়, তাহলে কিন্তু ব্যক্তি চার্টে বিবাহিত জীবনও সমস্যার হবে। এটার জন্য আপনার চার্ট খুলে দেখতে হবে না, আপনি শুধু তিথি দেখুন, যে মানুষটা যে তিথিতে জন্মগ্রহণ করেছে সেই সময় তিথির অনুযায়ী চন্দ্রের পজিশন কি। চন্দ্র সবল, তাহলে মানুষটার ম্যারিটাল লাইফ ভালো হবে। যদি চন্দ্র দুর্বল হয়, বিবাহিত জীবন একেবারেই সুখের না, আপনি চোখ বন্ধ করে বলে দিন। ঠিক আছে? ম্যাম, এখানে তিথি বলতে কি শুধু ওই কৃষ্ণপক্ষ, চন্দ্রপক্ষ, না, আমরা তো লেখা, শুক্লপক্ষ এই এইগুলো তো, দুটোই এগুলো তো উত্তর আপনারা দেবেন, এগুলো তো আমাদের লেখানো হয়ে গেছে, তাই না? এগুলো তো পুরনো পড়া। না না না, ওটা পড়া হয়ে গেছে। মানে তিথি অনুযায়ী যেটা বলছেন সেটা কি পক্ষটাই শুধু বলবো, কেন না পক্ষ, দ্বিতীয়া কেন তৃতীয়া নির্দিষ্ট এগুলোও দিনগুলো, দেখবো?
কোন দিন, যেটা পিন্টুবাবু বললেন যে অষ্টমী তিথি পূর্ণিমা থেকে থেকে, শুরু করে। ম্যাডাম আমি বলে দিচ্ছি, পূর্ণিমা থেকে কৃষ্ণপক্ষের হচ্ছে অষ্টমী সপ্তমী পর্যন্ত। এই পুরোনো তারপর পর্বগুলো আবার একটু পড়তে হবে, কৃষ্ণপক্ষের এগুলো অষ্টমী নিজেরা বার থেকে করবেন। অমাবস্যা পর্যন্ত, আর শুক্লপক্ষে অনেক মানে ম্যাডাম ভুলে ফেলছি আচ্ছা ঠিক আছে, কি। বাদ দিন। আমার কাছে লেখা আমি আছে, ম্যাম আমি জানি যে পাঠিয়ে দিচ্ছি। কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত স্ট্রং থাকে। এই যে তিথিগুলো আমরা পড়েছি, কোন কোন দিন চন্দ্র স্ট্রং থাকে, কোন কোন দিন চন্দ্র দুর্বল থাকে, সেই দিনগুলো নেবেন। আপনার পরিচিত মানুষজন যারা আছে আপনাদের নিজেদের চার্ট বের করবেন, কাউকে যেতে হবে না, আপনাদের নিজেদের চার্ট বার করবেন। আমরা কোন তিথিতে জন্মগ্রহণ করেছি। এবার এখানে দুটো প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা বর্তমানে যে সফটওয়্যার গুলো ইউজ করি, এই সফটওয়্যার অনেক সময় তিথির কিন্তু কিছু ভুলভাল ক্যালকুলেশন আসে। সেই ক্ষেত্রে ম্যানুয়ালিটা বার করে নেওয়াটা ভালো। আপনারা এখনো ম্যানুয়ালটা জানেন না। আপনারা সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত যে জন্মদিন বাবা কাকারা যেটা লিখে রেখেছিলেন পঞ্জিকা সাপেক্ষে যেটা কোন তিথি ছিল, সেই তিথিটা বিশ্লেষণ করবেন। এক্ষুনি আমি চারবার করলাম, সফটওয়্যার থেকে বের করে দেখলাম যে আমি দ্বাদশী তিথিতে জন্মেছি, অথচ অ্যাকচুয়ালি হয়তো আমি একাদশী তিথি থাকতে থাকতে জন্মগ্রহণ করেছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রেডিকশন আলাদা হবে। তো আপনারা ব্যক্তিগত চার্টগুলো মেলাবেন, কোন তিথিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, সেই অনুযায়ী আপনাদের চাঁদের অবস্থান এবং আপনাদের ম্যারিটাল লাইফ দুটোই আপনারা নিজেরাই রিলেট করতে পারবেন যে আমি ম্যাম কেমন আছি, বা আমার অবস্থানটা বর্তমানে চাঁদ অনুযায়ী কিরকম। এবার এই তিথিগুলো অনুযায়ী আমরা এর লর্ড লিখে নেব। প্রথমেই লিখুন প্রতিভা। ম্যাম যদি তিথিগুলো মানে চন্দ্র খারাপ হয় মানে এমনি মানে তিথি অনুযায়ী, তাহলে তো ম্যারিটাল লাইফ ডিস্টার্ব হয়। যদি চন্দ্র অন্যভাবে পীড়িত থাকে, মানে রাহু দ্বারা বা কেতু দ্বারা মন বা মন 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 চন্দ্র মন, এবং চন্দ্র আপনার মা, চন্দ্র আপনার গৃহ শান্তি। হুম 4 নম্বর হাউস আমরা কর্কট থেকে কি করেছি, মেষের 4 নম্বর হাউসটার লর্ড কে? কর্কট তো। হুম কর্কটের লর্ড কে? চন্দ্র তো। হুম তাহলে 4 নম্বর ভাব থেকে আমরা কি কি জানি? আপনার 4 নম্বর মন। বলছি না, আমি বলছি যে চন্দ্র যদি তিথি আমি অনুযায়ী আসি, পীড়িত না হয়ে আমি যদি সেখানেই ধরুন আসছি। রাহু যুক্ত হয়েই বসে চার্টে। আমি ওই উত্তরটা দিচ্ছি, একটু শুনুন। হ্যাঁ। তাহলে চন্দ্র একমাত্র, চন্দ্র এবং সূর্য কালপুরুষের একটা করে ঘর রুল করে, সেটা কোন ঘর? চন্দ্র করে 4 নম্বর ঘর। হুম এই 4 নম্বর ঘর থেকে আমরা ভাবে কি কি দেখেছি, কি কি রিলেট চার করতে নম্বর পারবো? ঘর থেকে আমরা মা দেখেছি, মন দেখেছি, তারপরে গৃহ দেখেছি, এই সবগুলো বাড়ি আপনার দেখেছি। ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ। এই সবগুলো আপনার ডিস্টার্ব হয়ে যাবে। এই 4 নম্বর থেকে আমরা যা যা দেখি, এই সবগুলোই ডিস্টার্ব হয়ে যাবে। তবে যদি মনে করুন কারোর চন্দ্র হচ্ছে 8 লর্ড, প্রত্যেকটা হুম লগ্ন চার্টে চন্দ্র একটা নির্দিষ্ট ঘর রিপ্রেজেন্ট করছে, কারোর হুম 5th লর্ড, কারোর 6th লর্ড, তখন যে নির্দিষ্ট ভাবের সে মালিক, চন্দ্র যে ঘরটাকে রোল করছে, সেই যে ঘরের যে পজিটিভিটি, সেগুলোকে সে খারাপ করে দেবে। এবার আমি প্রত্যেকটা ভাব আপনাদেরকে পড়িয়েছি, প্রত্যেকটা হুম ভাবের কিছু না, ভালো গুণ যদি আছে। ধরুন লগ্নের অধিপতি চন্দ্র 12th হাউসে বসে থাকে, তাহলে কি হবে? সেটা আমরা এখনো পড়িনি। না না, যদি ওইটা চন্দ্র যার লর্ড হচ্ছে, মানে ধরুন আমার ছকে চন্দ্র 12th হাউসে বসে আছে আমার, তাহলে 12th হাউসের যে ব্যাপারটা সেটা ড্যামেজ করে দেবে আপনার রাহু যুক্ত লগ্নকে, হয়ে। আপনার লগ্নকে, আমার লগ্ন ধরুন কর্কট লগ্ন। আপনি উত্তর দিন, ধরুন না, আপনি যখন না বলেছেন না তখন না, ভালো করে বুঝুন। আমার আমার আপনি লগ্ন যে কর্কট চার, লগ্ন। আসুন আসুন আমার আপনার, লগ্ন কর্কট লগ্ন। এবার চাঁদ বসে আছে, আমার রাশি হচ্ছে মিথুন রাশি, তাহলে আমার চন্দ্র বসে আছে মিথুন রাশিতে, আমি এবং বলি, সেটাই যে রাহু আমি যুক্ত বলি, হয়ে বসে আছে। আমি বলছি আমার ছকে রাহু যুক্ত এখানে বসে আছে। আমার 18 বছর বয়সে চন্দ্র, স্যারের কাছে শুনেছিলাম একটা কোর্স করিয়েছিলেন স্যার, মানে অর্ধেক হয়েছিল, যে চন্দ্র 18 বছর বয়সে, 18 বছরে চন্দ্র কোন যার যেখানেই বসে থাকুক সেখানে চন্দ্র সক্ষেত্রে মানে চন্দ্র পাওয়ার যুক্ত হয়। তাহলে 18 বছর বয়সেই থেকে আমার একটা রোগ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বলছি না আপনাদের সামনে, একটা রোগ হয়ে যায় যেটা মানসিক রোগের মতোই বলতে পারেন। তো আচ্ছা এই এইটা হয়। পার্সোনাল পার্সোনাল আলোচনাগুলো আমরা পরে করব, আমি আপনার না উত্তরটা পরে না, দিচ্ছি। আমি যেটা শুনতে চাইছি, আমি আমার যে বলে দিচ্ছি, চন্দ্র, আপনি উত্তরটা বললেন যে বলে দিচ্ছি। চন্দ্র আমার তো রাহুযুক্ত, কিন্তু আবার আমার পূর্ণিমার তিথির আগেই জন্ম হয়েছে, তাহলে তিথি অনুযায়ী চন্দ্র বলবান হলেও আমার যেখানে ছকে বসে আছে সেখানে রাহুযুক্ত হয়ে বসে আছে চন্দ্র। ঠিক আছে তো? তাহলে এই যে রাহু আমার লগ্ন সাপেক্ষে লগ্নপতি বসে গেল তো খারাপ হয়েই গেল, যে রাহুযুক্ত হয়ে। তাহলে এবার 12th হাউসে যখন চন্দ্র বসে আছে আমার,
অ্যাকচুয়ালি লগ্ন থেকে ধরলে তো 12 হাউস সহনাদি, মিথুন রাশি। মিথুন রাশিতে আমার সহনাদি, মানে চন্দ্র বসে আছে। আমি তার মানে উত্তরটা আমি দিচ্ছি, আপনার প্রশ্নটা আমি বুঝেছি, এত ডিটেলে যেতে হবে না। লগ্ন তাহলে আমার যখন 12 হাউসটাই ড্যামেজ করে দেবে। না লগ্নটাকে না, এটা ড্যামেজ করে দেবে, সবসময় হয় না। আপনার লগ্নটাকে ড্যামেজ করে দেবে, কারণ আপনার লগ্ন কোথায় গেছে? ব্যয়ের ঘরে গেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে না, আপনি বারে হুম, বারে রোগে ভুগবেন, আপনার যাবতীয় নিজের যা কিছু স্টেটাস আছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হবে। বোঝা গেছে? এখনো আমরা হ্যাঁ, সেই বিচারে যাইনি, না এগুলো না, যখন আমি আমরা এমনি জাস্টিফিকেশন শুনলাম। করবো। হ্যাঁ, এখন এইগুলো শুনলে এইভাবে হবে না, আমাদের সময় নষ্ট হচ্ছে। আমরা এগুলো গ্রুপে হুম, আলোচনা করব, এত লম্বা সময় নিয়ে আলোচনা করলে আমাদের নিজেদের ক্লাসের সময় নষ্ট হচ্ছে, তাই না? হুম। আচ্ছা, প্রথমে লিখি আমরা প্রতিবাদ। প্রতিবাদের লর্ড হচ্ছে সান। দ্বিতীয়ার লর্ড লিখুন চন্দ্র। তৃতীয়ার লর্ড হচ্ছে মার্স বা মঙ্গল। চতুর্থীর লর্ড হচ্ছে মার্কারি, মার্কিউরি বা বুধ। আচ্ছা, পঞ্চমী তিথির লর্ড হচ্ছে জুপিটার। ম্যাম, বারগুলো চলে এসছে না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরকম করে। না, ওরকম কিন্তু নয়, দেখো বিষয়টা হচ্ছে প্রতিবাদ এমন নয় যে প্রত্যেক দিনই প্রত্যেক রবিবার তোমার প্রতিবাদ পড়বে, তাই না? আচ্ছা। যদিন হ্যাঁ। যেদিন প্রতিবাদ পড়ুক সেই প্রতিবাদের লর্ড হচ্ছে তোমার সান পড়বে। আচ্ছা। কিন্তু ওই 7 দিনটা পর পর আসছে এক্স্যাক্টলি, মানে রবি চন্দ্র মঙ্গল আমরা যেভাবে পড়েছি গ্রহ অনুযায়ী, হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। 7টা পর পর নিয়ে চলে এসো। পঞ্চমীর পরে ষষ্ঠী তিথিতে লিখে নাও ভেনাস। ম্যাম, সপ্তমী কি শনি সপ্তমীতে করবো? সপ্তমীতে শনি। অষ্টমী তিথি হচ্ছে রাহু। এবার নবমী থেকে আবার রিপিট হবে, এটা একটু নিজেরা লিখে নিন, লিখে নিয়ে একজন আরেকজনের সঙ্গে শেয়ার করে নিন, মানে ম্যাম, ম্যাম কেতু কনফার্ম করে আসবে নিন। না? ম্যাম কেতু কেতু হবে না? না, কেতুকে কোনো দিন দেওয়া হয়নি, ওকে কোনো তিথি দেওয়া হয়নি। ইস, ম্যাম, কেন দিলেন না ওনাকে? এটা আপনারা একটু প্রশ্ন করে আসবেন তো যে কেন দেওয়া হলো না। ম্যাম তাহলে বাকিগুলো কি হবে, নবমী দশমী? হ্যাঁ, নবমী থেকে আবার এটা সান। রিপিট হবে? আবার সান। আচ্ছা, রিপিট হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নবমী সান, দশমীতে আবার চন্দ্র, একাদশী এরকম করে করে আবার পূর্ণিমা পর্যন্ত চলে যান। পূর্ণিমার তিথির মালিক হচ্ছে শনি। আবার ওখান থেকে শুরু করে করে রিপিট করুন, অমাবস্যা পর্যন্ত লিখে নিন। পরে লিখবেন না, এখনই লিখে নিন। এই যে পিন্টু বাবু লিখছেন না, আমরা ওনাকে কিন্তু কোনো নোট শেয়ার করবো না। পিন্টু বাবু যদি পরে বলে না আমায় কেউ নোটটা দাও, দেবে না কেউ, এই মাথায় হাত হ্যাঁ, দিয়ে বসে আছে, লিখছে না কিছু। আমি পরে লিখি ম্যাডাম, ওই রেকর্ডিংটা দেখে দেখে লিখি। আমি এখন জাস্ট লিখতে কি সমস্যা হচ্ছে আপনার? এখন তো লিখতে পারেন, লিখলে তো মাথার ম্যাম, মধ্যে ঢুকে যায় বিষয়টা একেবারেই। আমি ম্যাম বিষয়টা পূর্ণিমা কি টোটাল বললেন, একটু ওই। স্যাটার্ন? হ্যাঁ বলুন। ম্যাম পূর্ণিমা কি বললেন, স্যাটার্ন? হ্যাঁ হ্যাঁ, পূর্ণিমা শনি। আর অমাবস্যা?
আবার চলে যান, ওইভাবে ঘুরে ঘুরে দেখুন, আপনিই বের করুন। সব আমি বলে দিলে আপনারা একটু মাথা খাটান। ম্যাম পূর্ণিমার পরে কি আবার আবার প্রতিবাদ প্রতিবাদ লিখবো? রবি, এক্স্যাক্টলি, আবার প্রতিবাদ রবি। দেখুন আবার ওরকম 15 দিন পরে গিয়ে শনি শেষ হবে। তার মানে আর অমাবস্যাও স্যাটার্নই হবে। হ্যাঁ, হ্যাঁ, আবার ওই পূর্ণিমা যেমনি করলাম তেমনি আবার অমাবস্যা শেষ হবে, তারপরে এইবার আবার আমরা যে প্রতিবাদ শুরু বিচারটা হবে। করব, আমরা বলেছিলাম না যে তিথি অনুযায়ী আমরা আমাদের কনজুগাল লাইফটা বুঝতে পারি, সেটা কিভাবে বুঝবো? এই যে আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, যে হিসাবটাতে উনি ওই অহনাদিঘি গন্ডগোল করছিল চন্দ্র সাপেক্ষে, সেটা হচ্ছে দেখুন এই প্রত্যেকটা তিথির আলাদা আলাদা লর্ড আছে, দেখেছেন তো? এইবার ধরে নিন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেছে পঞ্চমী তিথিতে, তাহলে পঞ্চমী তিথির লর্ড কে? না, আমি আরেকটু খুব সহজ করে দিচ্ছি। ধরে নিন মঙ্গল তৃতীয়াতে জন্মগ্রহণ করেছে কেউ, তাহলে তৃতীয়ার লর্ড হচ্ছে মঙ্গল, রাইট? তৃতীয়া তিথিতে আমি বলেছিলাম একজন ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, তার তিথিটা ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির ম্যারিটাল লাইফটাকে মানে নির্ধারিত করে বা সমস্যা তৈরি করে, কিন্তু সেটা কিন্তু চন্দ্র নয়। যেটা অহনা গোলাচ্ছিল চন্দ্রের সঙ্গে, এটা কিন্তু আমি বলতে চাইছি তিথি অনুযায়ী লর্ড সাপেক্ষে। এই যে এবার দেখুন, যদি কারো তৃতীয়াতে জন্মগ্রহণ করে কেউ, কোনো ব্যক্তি, তৃতীয়া লর্ড হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল কোথায় বসে আছে? জন্ম চার্টে নির্দিষ্ট একটা জায়গাতে বসে থাকবে, এবং এই যে মঙ্গলটা হলো তৃতীয়াতে, এই ব্যক্তির উপরে মঙ্গলের প্রভাব থাকবে এবং এই ব্যক্তির বিবাহিত জীবনে সমস্যা থাকবে একেবারেই। যে যে লর্ডগুলো আমরা পাচ্ছি, আপনারা ইতিমধ্যে যে প্রত্যেকটা প্ল্যানেটের যে কারকত্ব আপনারা পড়েছেন, যদি পুরনো পড়াগুলো মনে থাকে, তাহলে আমরা এর মধ্যে দেখেছি নৈসর্গিক কিছু শুভ গ্রহ আছে, কিছু নৈসর্গিক অশুভ গ্রহ আছে। যে যে লর্ডগুলো অশুভ হলো, যে যে তিথির লর্ডগুলো অশুভ হলো, তাদের কিন্তু ম্যারিটাল লাইফে গিয়ে সমস্যাটা বেশি হয়। যাদের নৈসর্গিক শুভ গ্রহ হলো, যেমন ধরুন দ্বিতীয়াতে কেউ জন্মগ্রহণ করেছে, দ্বিতীয়া তিথিতে যদি জন্মগ্রহণ করে, তাহলে তার লর্ড কি পেয়েছি আমরা? লর্ড পেলাম চন্দ্র। চন্দ্র। এই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন খুব ভালো, কারণ চন্দ্র একজন সৌম্য গ্রহ, তার মধ্যে রোমান্স থাকবে, তার মধ্যে সফটনেস থাকবে, তার মধ্যে মায়া থাকবে, তার মধ্যে মমতা থাকবে, দুজনের মধ্যে কিন্তু কনজুগাল লাইফের মধ্যে এইগুলো বর্তমান থাকবে। কিন্তু যদি মঙ্গল হয়, তাহলেই কিন্তু মার মার কাট কাট ঝগড়া অশান্তি ডেলি থাকবেই। যদি জুপিটার। শনি হয়ে যায়, ড্রাইনেস চলে আসবেই। যদি রবি হয়ে যায়, ইগো প্রবলেম আসবেই। যদি হুম রাহু হয়ে যায়, একজন থাকবে প্রচন্ড ভোগবাদী, আর একজন নয়, হুম এরকম থাকবেই। যদি কেতু হয়ে যায়, হ্যাঁ, দুজনের মধ্যে একজন থাকবে প্রচন্ড উদাসীন, একজন নয়। এই যে সমস্যাগুলো কিন্তু ম্যারিটাল লাইফে তাদের ভোগ করতে হবেই। এটুকু হুম ক্লিয়ার? হুম তিথিটুকু ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ বৃহস্পতি। তাহলে ম্যাম আমার একটা প্রশ্ন ম্যাম ছিল, তিথি তিথি দিয়ে শুধু ম্যারিটাল লাইফ, ম্যারিটাল বা শুধু কনজুগাল ম্যারিটাল লাইফ লাইফটাকে খালি? নয়, আপনার উপরে এবং ম্যারিটাল লাইফ, আপনি ব্যক্তিটাও তিথি আচ্ছা, হ্যাঁ, অনুযায়ী। হ্যাঁ। এই যে হুম। মনে করুন আপনি, এখানে আমি একটা প্রশ্ন করি দেখি কে কিরকম বুঝেছে। কেউ ত্রয়োদশীতে জন্মগ্রহণ করেছে, জুপিটার। ত্রয়োদশীতে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ বৃহস্পতি। হ্যাঁ, তাহলে এই ব্যক্তিটার মধ্যে কিসের প্রভাব থাকবে মানুষটার মধ্যে? সাত্বিক জুপিটার। গুণ জুপিটার। বা একটু জ্ঞানী টাইপের হবে। জ্ঞানী টাইপের হবে। এবার আপনার হুম চারিপাশে যতগুলো ত্রয়োদশীতে লোক আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, তাদের মধ্যে হুম বৃহস্পতির প্রভাব থাকবে। হুম 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 হুম। এবং যে আচ্ছা। মানুষগুলো, ম্যাম হ্যাঁ, ম্যাম বলছি এটা কি দুটো পক্ষের মধ্যেই কি সেম বিচারটা হবে? মানে কেউ যদি কৃষ্ণ পক্ষের মধ্যে যে তৃতীয়া দ্বিতীয়া পড়ছে সেইগুলো, বা শুক্ল পক্ষের মধ্যে যে একদম একদম, তৃতীয়া লর্ড তৃতীয়া সবসময় তো একই পড়ছে আছে, সেইগুলো, লর্ড কোনো সময় চেঞ্জ হচ্ছে মানে না তো। মানে মানে দুটোই প্লাস মাইনাস দুটো সেম আমরা ধরবো তো? একদম একদম একদম। লর্ড দেখো, তুমি শুক্লপক্ষের প্রতিবাদ ধরো কিংবা কৃষ্ণপক্ষের প্রতিবাদ ধরো, হুম, তোমার প্রথম প্রতিবাদের মানে লর্ড সেম রেজাল্ট হবে। সেম আসছে। সেই ক্ষেত্রে আমাকে লর্ডটা ধরতে হবে যে, দেখো প্রত্যেকটা চার্টের ব্যক্তিগত হিসাব তো রয়েছেই, সেটা তো অনেক ডিটেলে যাব,
যে সেই মানুষটা কোন লগ্ন পেয়েছে, তার কোন ভাবে কে রয়েছে, তার সেভেন্থ হাউসের সঙ্গে কে বসে রয়েছে, সে কোন নক্ষত্রে বসে আছে, তাকে কে দৃষ্টি দিচ্ছে, এগুলো তো যখন আমরা চার্ট ডিটেলিং এ যাব তখনকার হিসাব। কিন্তু একটা ব্যক্তির আমি কিচ্ছু জানি না, এবং সে নিজেও জানে না। সে শুধু বলেছে যে আমি অমুক দিনের অমুক আষাঢ় মাসের ত্রয়োদশীতে জন্মগ্রহণ করেছিলাম। এবার কৃষ্ণপক্ষ বা যদি শুক্লপক্ষ এটা তুমি জানতে পারো, তাহলে তার মন মানসিকতা কেমন হবে এটা তুমি বলতে পারবে, ম্যারিটাল লাইফ কেমন হবে এটা তুমি বলতে পারবে। কিভাবে পারবে? শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের ওই হিসাব থেকে যে চন্দ্রটা কেমন আছে, সেই ব্যক্তি চন্দ্র কেমন পেয়েছে। এটা 1 নম্বর প্রেডিকশন গেল। 2 নম্বর প্রেডিকশন আমরা করতে পারবো যে সেই যে জন্মগ্রহণ করেছিল, দ্বিতীয়ায় করেছিল, চতুর্থীতে করেছিল, পূর্ণিমায় করেছিল, না প্রতিবাদে করেছিল, হোয়াট এভার, তার একটা লর্ড আমরা পেলাম। সেই লটটা সাপেক্ষেও আমরা বিচার করে বলে দিতে পারবো যে আপনার উপরে এই গ্রহের প্রভাব, মানে কোন গ্রহের প্রভাব সেটা তো তুমি জানছো যে মঙ্গল গ্রহের প্রভাব। তাহলে যদি আমি দেখতে পাই এই ব্যক্তির মধ্যে মঙ্গল গ্রহের প্রভাব রয়েছে, আমরা তাকে বলতেই পারি যে চট করে যে রেগে যান খুব বেশি, বুধের প্রভাব রয়েছে, তাহলে আমরা বলতেই পারি যে আপনি বাচ্চাদের সাথে মিশতে ভালোবাসেন, কিংবা আপনি হিসাবী মানুষ, কিংবা আপনি খুব ভালো কথা বলতে পারেন, কিংবা হাতের কাজের গুণ রয়েছে, যেগুলো আমরা প্রত্যেকটা রাশির কারকত্বের সময় বা ভাবের কারকত্বের সময় পড়েছিলাম, গ্রহের কারকত্বে পড়েছিলাম। এইগুলো থেকে আমরা কিন্তু প্রেডিকশন করতে পারি। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে? দুটো হ্যাঁ। করে প্রেডিকশন আমরা শিখলাম। একটা হচ্ছে চন্দ্র সাপেক্ষে, সেটা আমরা তিথিগতভাবে দেখবো যে সেই চন্দ্রটা সেই সময় দুর্বল রয়েছিল না সবল। এটা মুখস্থ করার দায়িত্ব তোমাদের, যে কবে কবে চন্দ্র সবল থাকে, কবে কবে চন্দ্র দুর্বল থাকে, এই পড়াগুলো করবে। তাহলে দেখতে পাবে যে যেই মানুষটা যেদিন যে তিথিতে জন্মগ্রহণ করেছিল সেদিন চন্দ্রটা কেমন। সেদিন যদি চন্দ্রটা হীনবলই থাকে, মানে দুর্বল থাকে, তাহলে তো সেখানেই মাইনাস খেলো সে এক, যে তার চন্দ্রটা ভালো নেই, তাহলে তার মানসিক ডিস্টারবেন্স থাকবে। একটা ব্যক্তি যদি মানসিকভাবে নিজে হ্যাপি না হতে পারে, তাকে তার কি ক্ষমতা হয় তার যে কনজুগাল লাইফ, তার যে পার্টনার, তাকে কি সে সুখী রাখতে পারে? পারবে? বেসিক থটটা কি বলে? তোমার নিজেরই মন ভালো নেই, সেদিন তোমার অন্য কাউকে মনোরঞ্জনের ইচ্ছা করবে? করবে না। না। তো সেই বেসিক জায়গাটার থেকে আমরা কনজুগাল লাইফটা বার করতে পারবো। যদি কারো চন্দ্র খারাপ থাকে, তার কিন্তু ম্যারিটাল লাইফটাও ঘেটে যাওয়া হয়। এটা একটা গেল, তিথি অনুযায়ী গেল। তিথির পরে যখন আমরা তিথির লর্ড দিয়ে বার করব, যে এই যেমন প্রত্যেকটা লর্ডের মানে প্রত্যেকটা তিথির একটা করে লর্ড পেয়েছি, সেই লর্ডের প্রভাবও কিন্তু ওই ব্যক্তির উপর এবং তার বিবাহিত জীবনের উপর থাকবে, যেহেতু ওই তিথি। এটাও ক্লিয়ার তো? হুম। হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। হুম, বেশ। এরপর আমরা চলে যাব হচ্ছে করণ। তিথির পরে করণ। করুন। 2, 6, 10। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, পক্ষ এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ নিয়ে আমার, হ্যাঁ, যে এই যে একটা মানে আমরা শুনেছি, কথিত আছে, জানি না সঠিক কিনা, যে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের উপর কোনো ব্যক্তি জাতক বা জাতিকার দেহ সৌন্দর্যটা নির্ভর করে। হ্যাঁ, শুক্লপক্ষে এক্স্যাক্টলি বহু এক্স্যাক্টলি বর্ণ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই। আচ্ছা। চন্দ্র তো আমরা চন্দ্রকে কি বলেছি, চন্দ্র শুক্র, শুক্র গ্রহ এবং চন্দ্র এই দুজনের কাছেই তো সৌন্দর্যের কারকত্ব রয়েছে, তাই কি না? হ্যাঁ একদম। তাই না? তাহলে হুম। এবার তাই বলে এবার সব সময় ভেবে নিও না যে একজন মানুষ সে অমাবস্যার চতুর্থীতে জন্মগ্রহণ করেছে মানে সে কালো হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। আচ্ছা। ম্যাম সৌন্দর্য থাকবে কিনা সেটা তো একদম লগ্ন দেখে বিচার করা হবে তাই না? লগ্ন আর এবং দ্বিতীয়ত লগ্ন দ্বিতীয় হাউস। স্থিত, লগ্ন এবং লগ্নর সঙ্গে কানেক্টেড গ্রহ। আমরা যখন লগ্ন পড়বো এরপরে, তখন ওই লগ্নে কে বসে আছে বা লগ্নে কার দৃষ্টি আছে, সেগুলো হুম দিয়ে হুম কিন্তু আমরা বিচার করতে পারবো যে এই মানুষটা দেখতে কেমন হতে পারে। আমি যেমন নিজে ব্যক্তিগতভাবে আম, আহ, কৃষ্ণ দ্বাদশীতে জন্মগ্রহণ করেছি, তাহলে আমার তো গায়ের রংটা একটু কালো হওয়া উচিত ছিল ওই মেথডে, কিন্তু হয়নি তো, তাই না? হুম, ম্যাডাম আমি হ্যাঁ কৃষ্ণ ম্যাম। সপ্তমী। হ্যাঁ, কৃষ্ণ সপ্তমী। আচ্ছা, ওই আর কি। তো ওই রকম ভাবে ওইভাবে আমরা বলবো না যে কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেছে মানে সে কালো হয়ে যাবে, বা শুক্লপক্ষে হয়েছে মানে সে ওরকম হবে না। তবে হ্যাঁ তার, এটা মনের সৌন্দর্য ম্যাডাম। হ্যাঁ গঠন সৌন্দর্যের একটা ম্যাটার করে।
মানে কি মনের মনের মুখমণ্ডলটা দেখলে, এই আমার মুখ আমি তোমাদের দেখাই, মানে আমি এখন বক বক করছি কারণ আমার লর্ডকে তোমরা দেখো, ওই দ্বাদশীর লর্ড হচ্ছে বুধ। তো বুধ মানুষগুলো খুবই একটু কথা বলে, আমি সেটা কথা বলি। এবার আমি কথা বলা ছেড়ে দিলাম। আমি যদি কথা বলা ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকি, এই অবস্থায় একটা ছবি তোলো, তাহলে সব সময় দেখতে পারবে আমার চোখ দুটো, মানে এটা লোক যারা আর কি অ্যানালাইসিস করে বলেছে তাদের সাপেক্ষে বলছি, যে চোখের মধ্যে একটা অব্যক্ত ব্যথা থাকে। আর এই ব্যথার কারো কি হচ্ছে, ওই কৃষ্ণপক্ষ। মানে আমার কিন্তু এক্স্যাক্টলি এখন খুব দুঃখ হয়েছে তাই আমি এরকম ছবি তুলছি, না, এরকম ব্যাপারটা নয়। যদি আমাকে মানে আনসার্টেনলি বা তোমরা এমন একটা জায়গায়, যখন আমি একটু অনিশ্চিত রয়েছি সেরকম জায়গায় যদি ছবি ক্যাপচার করা হয়, শুধু আমি নই, যারা কৃষ্ণ পক্ষে জন্মেছে তাদের মুখের মধ্যে কিন্তু ওই একটা স্যাডিনেস থাকে, একটা দুঃখী দুঃখী ভাব থাকে, চোখে মুখে বা কোথায় যেন একটা যন্ত্রণা। সে দুঃখী থাকুক বা না থাকুক, কিন্তু সেটা থাকে। আর যেটা শুক্লপক্ষের ক্ষেত্রে কি হয়, দেখলেই যেন মনে হয় কি উফ, প্রাণবন্ত ফুরফুরে, মানে যেন সবসময় খিলা খিলা, এই যে ব্যাপারটা, সেটা থাকে। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা করে নেব করণ। এই করণ হচ্ছে 2, 6, 10, পৃথ্বীটাকে রিলেট করছে। একজন ব্যক্তির করণ এবং করণের লর্ড, সে ঠিক করে দেয় ওই ব্যক্তির সম্পদ, সহায় সম্পদ কেমন হবে, এবং সে কোন গ্রহ রিলেটেড কর্ম করবে। ঠিক ওইটার মতন যে আমরা কিচ্ছু জানি না তার চার্টের, শুধু করণটুকু জেনেছি, করণটুকু জেনে আমরা তাকে প্রেডিক্ট করে দিতে পারি যে সে কি ধরনের কর্ম করবে, বা তার পয়সাপাতি কোন ধরনের কর্ম করলে পরে আসতে পারে। এছাড়াও কিন্তু ব্যক্তিগত চার্ট আছে, ওটা পরের হিসাব, কিন্তু হিসাব করলে দেখা যাবে যে দুটোই সেমই বেরোচ্ছে। সে কোন কর্ম করলে সফল হবে এটা ম্যাম? মানে ধরো তুমি কোন ধরনের কাজ করবে, চন্দ্র রিলেটেড কাজ করবে না শুক্র রিলেটেড কাজ করবে। এই যে আমরা গ্রহ অনুযায়ী কাজ করি না, এই যে আমরা ধরো এখন আমি একজন অ্যাস্ট্রোলজার, তাহলে এটা কোন গ্রহের কাজ করছি আমি, পিন্টু বাবু বলবেন না? জুপিটার ম্যাম। বৃহস্পতি, রাহু, দেখো এই বুধ। কেতু। শুনলাম পিন্টু বাবু বলবেন বলো না, ম্যাম। আর উনি চলে আসলেন বলতে। হ্যাঁ, ম্যাম, মনে হয় আপনাকে বিদ্যা ম্যাম বলতে কেতু। বুধ বৃহস্পতি না না, কেতু। ম্যাম কেতু, কেতু। বুধ ওটা বৃহস্পতি তো কেতু। আধ্যাত্মিকতা। কিন্তু আচ্ছা আমি আমি যদি বলি আমি বলি অ্যাস্ট্রোলজি, প্রথম থেকে বলি। আমি যদি শুধু অকাল সায়েন্স ধরি তাহলে কেতু। এবার যদি আমি এই গুরুগিরি গুরুগিরি ধরি, যে আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে দুজন, মানে তাহলে কে, তাহলে হচ্ছে বৃহস্পতি, স্যার। ফার্স্টলি বৃহস্পতি। তারপরে ধরবো যে আমি কিন্তু তোমাদেরকে বলে পড়াচ্ছি, মানে বুধ। আমার বুধ। ক্ষেত্রে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, মার্কারি। তাহলে মার্কারি। এরপরে আসবে আমি কিভাবে পড়াচ্ছি, তোমাদের অনলাইন পড়াচ্ছি, রাহু। অনলাইনে আমার লাগছে রাহু। কি একটা ল্যাপটপ। তাহলে এই যে গেজেট এবং এনার্জি, এর জন্য শুক্র, রাহু এবং মঙ্গল, এই এতগুলো ইয়ে দিয়ে কিন্তু আমরা একটা ক্লাসকে করছি। রাহু কেন, এই মঙ্গল কেন, কারেন্ট, কারেন্ট চলে গেলে হয়ে গেল, যেটুকু চার্জ আছে তারপরে ল্যাপটপ বন্ধ, আর একটা ওয়াইফাই সব বন্ধ ম্যাডাম, হয়ে যাবে। কেতু আর বৃহস্পতির কনজাকশন, এক্স্যাক্টলি, বৃহস্পতি আর কেতুর কনজাকশন হচ্ছে মেন। হ্যাঁ, মেইন হচ্ছে বৃহস্পতি এবং কেতু। ম্যাম তাহলে এবার বৃহস্পতি। আমরা চলে এইবার এটাই বলতে চাইছি যে এবার কে কোন কর্ম করবে। আমরা যখন গ্রহের কারকত্বগুলো পড়েছিলাম তখন কিছু কিছু কারকত্বের মধ্যে ছিল তো, যে কোন গ্রহ কোন ধরনের কর্মকে রিলেট করে। তো এই যে করণের আমরা যে বিভাগগুলো পাবো, তো করণের বিভাগ থেকে আমরা কিন্তু রিলেট করতে পারবো যে এই মানুষটার কর্মটা কোন গ্রহ রিলেটেড হবে। হুম। তো সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে করণগুলোর নাম লিখে নেব। সেটা প্রথম হচ্ছে বব, ব, ব, বব। 2 নম্বর হচ্ছে বাল্ব, বয়াকার ল, ভ, বা বয়াকার ল বও দিতে পারো, বয়াকার ল, ভ। এগুলো তোমরা পরবর্তীকালে বই যাদের আছে তারা বই থেকে একটুখানি বানানগুলোকে ঠিক করে নিও। 3 নম্বর লেখো কৌলভ, কয় ঔকার ল, ভ, কৌলভ। 4 নম্বরে লেখো তৈতিল, তৈতিল। হয়েছে? 5 নম্বরে লেখো গড়,
গ বয় শূন্য র, গড়। ম্যাম তৈতিমের পর কি বললেন? এই শুনতে পারলাম না। তৈতিল, তারপরে গড়, গ বয় শূন্য র। আচ্ছা আমি এগুলো না গ্রুপে লিখে দেবো ক্ষণে, হ্যাঁ এখন তোমরা মোটামুটি লিখে নাও, আচ্ছা। আমি হ্যাঁ নিজের হ্যাঁ খাতায় হ্যাঁ, বাংলায় লিখে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, গড়, গড়ের পরে গিয়ে লেখো যে বণিজ। ম্যাম আর একবার বলুন। হ্যাঁ, ম্যাম আর একবার বলুন। বলছি বণিজ বনিজ না বণিজ বনিজ? বণিজ। বণিজের পরে লেখো বৃষ্টি। বৃষ্টি নয় না কিন্তু, বৃষ্টি, বয় রশ্মি। বৃষ্টি হয়েছে? আচ্ছা, বৃষ্টির পরে গিয়ে লেখো শকুনি। শকুনি শকুনি। শকুনির পরে চতুষ্পাদ। তারপর নাগ। এবং তারপরে হচ্ছে কিন্তুঘ্ন। কিন্তুঘ্ন। এই যে প্রথম সাতখানা করণের নাম আমরা পেয়েছি, প্রথম সাতটা বব থেকে শুরু, বৃষ্টিতে গিয়ে শেষ, এই সাতটা করণ হচ্ছে চরকরণ বা মুভেবল। প্রথম ম্যাম কি সাতটা ম্যাম? বললেন? প্রথম সাতটা বব থেকে শুরু করে বৃষ্টি পর্যন্ত। কি ম্যাম, চর করো? চরকরণ, হ্যাঁ, মুভেবল। মানে চর স্থির পড়েছি না আমরা আগে, সেই চর যেটা আর কি মুভ করে। হ্যাঁ। যখন আমরা এরপর অঙ্ক করব তখন দেখবো যে এই এই তিথিগুলো বারবার বারবার আর কি আসে। আর তারপরে হচ্ছে যে পরের যে চারখানা, সেটা হচ্ছে ফিক্সড। ম্যাম শেষের যে করণটা বললেন বানানটা কি ওটা হবে? কিন্তু ঘ্ন, কিন্তু ঘ্ন, কিন্তু ঘ্ন। আচ্ছা, এই যে করণ, করণের নামগুলো আমরা পেলাম। এবার এই করণগুলো কি কতটুকু হয় সেটুকু জানবো। এক একটা তিথির অর্ধেক হচ্ছে একটা করণ। তার মানে একটা তিথিতে আমরা দুখানা করণ পেয়ে থাকি। একটা তিথির আমরা মান পেয়েছিলাম এর আগে 12 ডিগ্রি, তার যদি হাফ হয় তাহলে এক একটা করণের মান হচ্ছে 6 ডিগ্রি করে। এক একটা তিথিতে আমরা দুটো করে করণ পাই। 30খানা তিথি, তাহলে 30টা তিথিতে আমরা করণ পাবো টোটাল 60টা, 60। হচ্ছে। ম্যাম আরেকবার বলবেন কি বললেন হ্যাঁ হ্যাঁ লাস্টের কথা? হ্যাঁ, একটা করণ সমান হাফ তিথি। একটা তিথিতে আমরা দুটো করে করণ পেয়ে থাকি। এক একটা তিথির মান 12 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 6। এক একটা করণের মান 6 ডিগ্রি। হ্যাঁ ওইটা ম্যাম তাহলে হয়েছে, আমরা তারপরে এক কি একটা হাত তিথিতে যদি নাকি বল? দুখানা করে করণ পাই,
তাহলে মাসে মানে 30টা তিথিতে আমরা 60খানা করণ পাবো। মানে এই যে আচ্ছা। করণগুলো, এগুলোই ঘুরে 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 আসবে। এগুলো যখন আমরা অঙ্ক শিখবো, তখন কিভাবে এই করণ বার করতে হয় তখন আমরা শিখবো। এখন আমরা মোটামুটি এইগুলো জেনে রাখি, ঠিক আছে? এবার এই করণগুলোর লর্ড লিখে ফেলুন, যে প্রত্যেকটা করণকে কোন গ্রহ নির্ধারণ করছে। প্রথম বব করণ, এর হচ্ছে রবি। ববের পরে বাল্ব করণ, চন্দ্র। তারপরে কৌলভ করণ, মঙ্গল। তৈতিল, বুধ। গড়, বৃহস্পতি। বণিজ, শুক্র। ওই পরপর লিখুন যেভাবে গ্রহ হিসাবে লেখেন। বৃষ্টি, শনি। শকুনি, রাহু। চতুষ্পদ, কেতু। নাগ, রাহু। কিন্তুগ্ন, কেতু। এই 4টে করণ দেখুন রাহু কেতুর অধীনে। ম্যাম নাকটা কি বললেন, রাহু? নাগ, রাহু, কিন্তুগ্ন, কেতু। এখানে একটা ছোট্ট রেমেডি আপনাদের শিখিয়ে দিচ্ছি, প্রত্যেকের জন্য বলে রাখছি, এটা ভীষণ ভালো একটা স্ট্রং রেমেডি। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকে নিজের নিজের চার্টে বার করবেন যে আপনারা নিজে কোন গ্রহের, সরি, কোন করণের মালিক হয়েছেন, মানে আপনারা কোন করণ পেয়েছেন। আমি এখন কতগুলো প্রাণীর নাম বলবো, প্রত্যেকের সেই করণের প্রাণী অনুযায়ী ছবি ওয়ালপেপার, মোবাইল ওয়ালপেপার লাগাবেন বা নিজের বাড়িতে রাখবেন। যাদের যা ফিনান্সিয়াল প্রবলেম আছে অনেকাংশে কেটে যাবে। এটা কিন্তু খুব স্ট্রং একটা রেমেডি, এটা ম্যাম আপনাদের জন্য বেডরুমে থ্যাংক ইউ লাগানো ম্যাম। যাবে? সকলকে। হ্যাঁ, বেডরুমে লাগানো যাবে? দেখুন বেডরুমের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি বেডরুমে বাস্তুর ক্ষেত্রে কিছু বলবো। ধরুন কারোর বেরোলো হচ্ছে সিংহ বা বাঘ বেরোলো সাপোজ, তাহলে ওটা হুম। হচ্ছে একটা হিংস্রোত্মক প্রাণী। হ্যাঁ। বেডরুম বলতে সেখানে যদি আমাদের কনজুগাল লাইফ থাকে, মানে আমরা স্বামী স্ত্রী বসবাস করি, সেখানে আমরা হুম বেডরুমে লাগাবো না, তাহলে আমাদের মধ্যে ওই অ্যাগ্রেসিভনেসটা বেড়ে যাবে। আমরা হুম ড্রয়িং হুম। এ লাগাতে পারি, কিন্তু আমরা মোবাইল ওয়ালপেপারে অবশ্যই লাগাবো, এবং পার্সের মধ্যেও রাখতে পারি। এটা কিন্তু ফিনান্সিয়ালের জন্য ভীষণ একটা কার্যকরী রেমিডি। হুম। এবার সেই প্রাণীগুলোর নাম আপনারা লিখে ফেলুন, যে কোন করণ কোন প্রাণীকে রিলেট করছে। প্রথম করণ বা বব করণ, বব করণকে রিলেট করছে সিংহ। যারা যারা বব করণে জন্মগ্রহণ করেছেন তারা কাজ করবেন রবি রিলেটেড, এবং তারা সিংহের ছবি ওয়ালপেপারে লাগাবেন, এবং সিংহের প্রিন্ট আউট করে ড্রয়িং এ লাগাতে পারেন, পার্সে রেখে দেবেন। এটা আপনাদের জন্য ফিনান্সিয়াল গ্রোথের জন্য খুবই ভালো। তারপরে লিখুন বাল্ব, চিতা। বাল্বের পরে লিখুন কৌলভ, এটা হচ্ছে, এক সেকেন্ড বলি, এই বাল্বটা ফাঁকা রাখুন, তারপরটা লিখুন তৈতিলটা লিখুন। তৈতিল লিখুন গাধা, গাধা। ম্যাম গাধার ছবি রাখবো? হ্যাঁ, গাধা মানে ডঙ্কি, গাধার ছবি লাগাতে কি বলছি সমস্যা? গাধার ছবি রাখা যাবে ড্রয়িং রুমে? হ্যাঁ হ্যাঁ, না ড্রয়িং এ হ্যাঁ অবশ্যই রাখবেন।
একটা গাধার ছবি, সেটা আপনি ওয়ালপেপারে লিখে রেখে দেবেন মোবাইলে। হ্যাঁ, সুন্দর দেখতে গোলুমুলু একটা গাধার ছবি। আর একটা হচ্ছে মানে এমন গাধা যে হ্যাপি আছে, ওর ঘাড়ের মধ্যে অনেক বেশি মালপত্র চাপানো ওরকম দেবেন না। একটা হ্যাপি হ্যাপি গাধা ইন্টারনেটে খুঁজলেই পেয়ে যাবেন, সুন্দর সুন্দর। আচ্ছা, এই কৌলবটা লিখুন, ওটা যে শুকর, শুকর, পিগ। এইগুলো ম্যাম পিগ হাসি, মানে এই মাস্কট। দীপিকার হাসি, হাসি, হাসিটা হাসি হয়ে যাবে যদি এগুলো রিলেট করতে পারো। হ্যাঁ। ম্যাম এক কথা বলছি, হ্যাঁ, বলছি শুকর, পিগ মানে তো বাচ্চা শুকর। এই পিগ মানে বাচ্চা শুকর, ওই বড় শুকর, বাচ্চা শুকর, যে শুকরই হোক না কেন, তুমি শুকরের আচ্ছা ছবিটা আচ্ছা লাগালেই হবে। আচ্ছা ঠিক আছে। আমি খালি ইমাজিন করছি ড্রয়িং রুমে এগুলা ছবি রাখলে কিরকম ইমপ্রেশন হবে যে ড্রয়িং রুমে রাখতে হবে না। যাদের কেন, যখন আমরা ভগবানের দশ অবতারকে আমরা যখন করি বড় বড় মন্দিরে, শুকর অবতার নেই? আছে তো। তাহলে একটা শুকর অবতারের ছবি তুমি লাগিয়ে রাখো। ভগবান বিষ্ণুর যে শুকর অবতার, তারই একটা ছবি তুমি লাগিয়ে রাখো, তোমার একসঙ্গে ঠাকুরও হয়ে গেল, আর তোমার কাউকে বোঝানো হয়ে গেল না। এখন যদি তুমি ঘরের ড্রয়িং রুমে একটা শুকরের ছবি লাগিয়ে রাখো, সবাই এসে হাসবে আর জিজ্ঞেস করবে যে এটা কেন। আমি যদি ভগবানের শুকর অবতারের ছবিটা রাখি, আমার তো সেই দায়টা নেই, সবাই বুঝে যাবে যে এটা ভগবানেরই ছবি। এরকম রাখতেই পারো। এগুলো কিন্তু তোমাদের জীবনের চাবিকাঠি। যখনই ভবিষ্যতে তোমাদের কাছে কোনো আহ এমন একজন মানুষ আসবে যার ফিনান্সিয়াল সমস্যা, কিন্তু তার কবজ করার, তার স্টোন কেনার বা তার কোনো রকম রেমিডি করার মতন কোনো ক্ষমতাই নেই, তুমি দেখতেই পাচ্ছ যে মানুষটা একেবারেই হতদরিদ্র, কেবলমাত্র তখনই এই সমস্ত রেমিডিগুলো তুমি দিতে পারো, যে এটা লাগানো। হ্যাঁ, এটা সেই সকল মানুষদেরকে খুবই হেল্প করবে। এবং নিজেরাও করে ট্রাই করে দেখো যে কতটা অ্যাক্টিভ হচ্ছে, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ব্যাপার। যাই হোক, তারপরে আমরা শুকর অব্দি গেছি, আহ, তা গাধা অব্দি গেছি। তারপরে আমরা লিখবো হচ্ছে গড়, বৃহস্পতি, হাতি। অনেক কষ্ট করে করে তোমাদের জন্য এগুলো আমি জোগাড় করেছি, সচরাচর পাওয়া যায় না এত কিছু। যাই হোক, তারপরে হাতির পরে লেখো বনিজ হচ্ছে গরু, গাভী। ম্যাম আপনার তো অনেক ব্যাচ, আমাদের মতো অনেক তো ব্যাচ আপনার। না, আমার অনেক না, আমার তিনটে ব্যাচ। ও আচ্ছা। তিনটে ব্যাচে মোটামুটি 80 জন স্টুডেন্ট ধরো। বাবারে। আর নিতে পারছি আমার না, আমি তিনটে বেশি কম। পড়াবো না, স্যারকে বলে দিয়েছি, খুব চাপ অনলাইনে পড়ানো। তোমরা তো দেখতে পাও ওপর থেকে বেশ দিব্যি ম্যাম খালি বক বক করে যাচ্ছে, তো এপারে যে কত কিছু সামলাতে হয়। ঠিক আছে, এবার তারপরে আমরা গরুর পরে লিখবো হচ্ছে বৃষ্টি, কুকুর। আচ্ছা, তারপরে শকুনি, শকুনির ক্ষেত্রে লিখবো আমরা শিকড়া পাখি। এটা এক ধরনের বিশেষ শিকারী পাখি। শিকড়া, শিকড়া পাখি, পাখিটার নামই শিকড়া। এটা ভারতীয় পাখি নয় বোধহয়, পূর্ব এশিয়ার দিকে পাওয়া যায় বোধহয় পাখিটা। তারপরে ম্যাম এটা কি শিকরা পাখি বললে, ওই শিকরা পাখি বলে যদি এটা সার্চ করি তো এই এটা বেরিয়ে টাইপ যাবে তো অফ ছবি? ছোট যে বাজ পাখিগুলো হয় না, ছোট বাজ পাখি, সেই ছোট বাজ পাখির মতন দেখতে। শিকরা। আচ্ছা, তারপরে চতুষ্পদ, যে কোনো চতুষ্পদের ক্ষেত্রে যে কোনো চতুষ্পদ প্রাণীই হবে, মানে নির্দিষ্ট কিছু পশু আমরা পেয়েছি, ওগুলো ছাড়াও যে কোনো চতুষ্পদ প্রাণী হবে চতুষ্পদদের ক্ষেত্রে। নাগের জন্য হচ্ছে সাপ। Actually, সাপের ছবি ওয়ালপেপারে! প্রচুর মানুষ রাখে, প্রচুর মানুষের সাপ ন্যাচারালি প্রিয়।
প্রচুর ভাবতে মানুষের সাপ পারছি। ন্যাচারালি প্রিয়। তুমি যদি ধরো সাপের কথা, একটা মা মনসার ছবি লাগিয়ে রাখলে যার মাথার উপরে অনেক সাপ, বা এটা অষ্টনাগের উপরে কৃষ্ণ যে নৃত্যরত অবস্থায় আছে সেটা লাগিয়ে রাখলে হয়ে গেল সাপ। এখন তুমি কিলবিলে সাপ, সেটা কি করে আর হবে? হ্যাঁ। মজা পেয়েছি। আচ্ছা, এর পরেরটা আরো মজাদার, সেটা হচ্ছে কিমতুগ্রোর ক্ষেত্রে। সেটা আমি কি করে বলবো, মানে বাংলায় বলি, সেটা হচ্ছে কৃমি বা কীট। কৃমি যেগুলো। লাগাবে ম্যাম। না, এখানে কারোর আছে কিন্তুগ্ন করণে জন্ম? হ্যাঁ হ্যাঁ থাকে, এগুলো আমার তো আছে হওয়ার আর কি। পিছনে কারণ আছে না। যাদের এই ধরনের গুলো হয় তাদেরকে বলবেন যে ওয়ালপেপারে কেঁচোর ছবি দিয়ে রাখুন। কেঁচো বা মাটির নিচে যেই সমস্ত পোকাগুলো আছে না, এরকম কিলবিল করে চাষের ক্ষেত্রে সুবিধা করে, কাঠের পোকা, এটাকে পাইল কাঠের পোকা। বলা হচ্ছে। তো সেই ধরনের যেগুলোকে আমরা ওয়ার্ম বলে থাকি, ওই ধরনের পোকা যেগুলো আর কি, কিলবিলে পোকা, সেই ধরনের বিষয়বস্তু এদের জন্য আর কি অ্যাক্টিভ হলে এদের টাকা পয়সা বাড়বে। সমস্যা কি, যদি আমি একটা কেঁচোর ছবি লাগিয়ে আমার লাখ লাখ টাকা ইনকাম হয়, আমি তো 10টা 12টা লাগিয়ে রাখবো। ঠিক আছে। নো প্রবলেম। আমার গাধা বেরিয়েছে, এটাই সবচেয়ে ভালো হয়েছে। তোমার দাদা ভাই বেরিয়েছে, যাক ভালো। এটা কিন্তু বেশ মজাদার। কিন্তু এগুলো তোমরা ট্রাই করবে। তোমাদের প্রত্যেকের দেখবে হ্যাঁ। ফিনান্সিয়াল যাদের যাদের প্রবলেমে তোমরা ভুগছো, তারা এটা ট্রাই করো। একটা মানি ব্যাগে আর একটা ফোনে ওয়ালপেপার বানিয়ে রাখো, খুব এফেক্ট পাবে খুব। এবং জানিও যে হ্যাঁ ম্যাম, অন্তত 46 দিন পর যে আমরা উপকার পেয়েছি, পেতে বাধ্য ম্যাম এটা। কৌলভকরণেরটা, হ্যাঁ, কৌলভকরণেরটা বললেন না তো? কোলব বলেছি তো, শুকর। শুকর। ম্যাম, শরীর হ্যাঁ ভালো রাখতে কি করা যাবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ। শরীরটা ভালো রাখতে কি করা যাবে? শরীরটা ভালো রাখতে গেলে ওই তো, আপনার শরীরটা ভালো থাকবে কি করে? আপনার তো লগ্ন লট 12তে চলে গেছে, রেমেডি নিন আর প্রতিদিন ওই যোগা তো করুন, মুক্ত পড়েছি আর ওই পলা। হয়ে যাবে ঠিকঠাক। আর সঙ্গে প্রতিদিন মেডিটেশন করুন, সঙ্গে প্রতিদিন একটু যোগা করুন, সঙ্গে প্রতিদিন একটু ঈশ্বরের আরাধনা করুন। এবার আপনি এত নবগ্রহ কিছু মন্ত্রটা করার পাঠ টাইম করলে আর হেল্প হয় না? মেয়েকে নিয়ে পাচ্ছি না ম্যাম। তাহলে মেয়ের আমি পিছনে ভাবছি ছুটুন, পড়াটাই না আমার বন্ধ হয়ে যায়। মেয়ের পিছনে ছুটুন। এবার ওখানেই টাইট হয়ে যাবেন, ওখানেই শরীর একেবারে ফিট হয়ে যাবে, জিম ব্যায়াম যোগা সব একসাথে হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, নবগ্রহ মন্ত্রটা পড়লে কাজ হয় না? হ্যাঁ, কি করলে? নবগ্রহ নবগ্রহ মন্ত্র। মন্ত্রটা। হ্যাঁ, এটা আমরা তো প্রথমেই বলেছিলাম, আমরা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে দুটো জিনিস প্রত্যেকে করবো। একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেটা আমাদের শরীর স্বাস্থ্য করার জন্য। এবং আমরা যখন এই যে প্রফেশনটা এসছি না, তো আমাদেরকে অনেক নেগেটিভিটিকে ফেস করতে হবে হয়। হুম। তোমার সামনে যখন এসে একজন মানুষ তার দুঃখের কথা বলছে, তার ফ্রাস্ট্রেশনের কথা বলছে, তার যন্ত্রণার কথা বলছে, জানবে সেই সময় তুমি 8 হাউসে রয়েছো, তার মানে তুমি এইটের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছ। তো সেই জন্য আমাদের নিজেদেরকে সেফ রাখার জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 3বার অবশ্যই পাঠ করবে, নবগ্রহ স্তোত্রটা একবার। এবং যাদের মধ্যে আকস্মিক ভয়ের, কে যেন একটা আগের দিন বলছিল আমি খুব ভয় পাই, ভয়ের টেন্ডেন্সি রয়েছে, যারা রাতে ঘুমের সময় অহেতুক সাপের স্বপ্ন, ভূতের স্বপ্ন, মরা মানুষের স্বপ্ন, এইগুলো তোমরা দেখতে থাকো এরকম, বা ঘুম 3টের সময় 3:30-এর সময় আমার ঘুম ভেঙে যায়, এরকম প্রবলেম যারা আছে, তারা প্রত্যেকে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই নিচে বসে, খাটের নিচে বসে একটা লাল আসন নেবে। সেখানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায় হনুমানজির স্তোত্রটা, মানে হনুমান চাল্লিশাটা হনুমান একবার চালিসা। করে পড়ো বা ইউটিউব চালিয়ে শোনো, শুনে ঘুমোতে হুম। যাও। ম্যাম, এগুলো একদম যদি রক্ষা কবচ। যদি কাউকে মানে জীবিত মানুষকে মৃত অবস্থায় দেখা যায় স্বপ্নে, তাহলে কি সেটা খারাপ? দেখো, স্বপ্নটা তো আসলে ফ্রয়েড একরকম বলছে, আর ইয়েতে আমাদের মানে এই শাস্ত্রর ব্যাখ্যাটা আলাদা রকম। তো ফ্রয়েডের তত্ত্বটা অনেক কঠিন, যেটা মেনে নেওয়াটা খুব মানে একেবারেই মানা যায় না, সাবকনসিয়াস মাইন্ডের খেলা। কিন্তু শাস্ত্র অনুযায়ী সেই মানুষটা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, যাকে আপনি মৃত দেখছেন। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বিষয়। ম্যাম একটা কোশ্চেন করছি। হ্যাঁ, ম্যাম বলছি, মুন কি অ্যাস্ট্রোলজি কোনোভাবে রিলেট করে? মুন, মুন গ্রহটা কোনোভাবে কি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কাজ এই রিলেট মুন করে? গ্রহ সবকিছুর সঙ্গে রিলেট করে। তুমি এই যে পড়াশোনা করছো, মুন তো ভীষণ ভাবে অ্যাস্ট্রোলজির সাথে রিলেট করে। কারণ
তুমি তো মনের অসুখই সারাচ্ছ। একজন অ্যাস্ট্রোলজারের কাছে কয়জন মানুষ এসে জিজ্ঞেস করে আমি কেন কোটিপতি হয়েছি, আমায় একটু দেখে বলে দিন, আমি এখন ভীষণ সুখে আছি, আমায় একটু বলে দিন, বলে? না ম্যাম, সবাই দুঃখ যন্ত্রণা মনের সবাই কষ্ট প্রবলেমই নিয়েই তোমার আছে। কাছে আসবে। তো এই যে মনের অসুখ সারাতে গেলে চন্দ্রকে তো থাকতেই হবে। আর প্লাস তোমার কনসেন্ট্রেশন, তুমি যে মনোযোগ সহকারে শুনবে, তোমাকে যে ধৈর্য রাখতে, প্রথমে আমি যখন পড়াতাম মনে আছে, বারবার করে বলতাম যে এই যে কথা শোনা, কথা শোনাটা ভীষণ ভাবে প্র্যাকটিস করতে হবে। যদি আমি শুনতে না পারি, আমাকে যখন একজন ক্লায়েন্ট এসে বলবে, খুব অহেতুক কথা বলে ক্লায়েন্টরা, তোমার খুব রাগ হয়ে যাবে কিন্তু শুনতে হবে। এই শোনাটা মন ধৈর্য সহকারে, তোমার যদি নিজের চন্দ্র ভালো না থাকে, তাহলে তো তুমি মন দিয়ে শুনতেও পারবে না, তুমি তো নিজে অস্থির হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ ম্যাম। তাহলে আমাদের আজকের মতন এইটুকু পড়া, আজকের পড়াটা কিন্তু গুরুত্বপূর্ণ পড়া, এটা কিন্তু সকলের কাছেই আমি প্রতিদিনই বলি আর প্রতিদিনই সবাই ভুলে যায়, তবু আবার বললাম পড়াটা একটু করো। আমরা পড়া কিন্তু অনেক এগিয়ে গেছি, 150 নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হবে। আশা করব অন্তত সকলে যেন 110-এর উপরে পায়, এটা আশা। এবার ম্যাম বাকি লিখিত পরীক্ষা হবে তো? ম্যাম লিখিত লিখিয়ে জমা পরীক্ষা, দিতে হবে না এবার অন্য আমি কোনো একটা কিছু? কথা ক্লিয়ার করে দিই। আমি একদিন বলেছিলাম প্রশ্নপত্র এবং উত্তরপত্র পৌঁছে যাবে বাড়িতে, হ্যাঁ তার মানে অনেকে ভেবেছিল উত্তরপত্র মানে লিখিত উত্তরপত্র পৌঁছে যাবে আর আমি সেটা দেখে দেখে লিখবো। বিষয়টা কিন্তু তা নয়। যে পত্রে উত্তরটা লিখতে হবে, অর্থাৎ যে খাতায় উত্তরটা লিখতে হবে, সেই খাতাটা সাদা অবস্থায় আপনার বাড়িতে পৌঁছাবে আর প্রশ্নটা পৌঁছে যাবে। ওটা কিন্তু আপনার এই খুপড়ির মধ্যে যা আছে সেটাকেই সেখানে। ম্যাম, হ্যাঁ, ম্যাম বলছি কোনো সাজেশন পাওয়া যাবে? যা পড়িয়েছি সব সাজেশন। ম্যাম, ম্যাম আমি দেখেছিলাম প্রথম যে এই যে আমাদের যেটা কোর্সের উপর পরীক্ষা হবে সেখানে বাস্তুর কিছু ছিল, আমাদের বাস্তুর একটা এই ক্লাসও স্যার হয়নি। করিয়ে দেবে, স্যার করিয়ে দেবে। এই যে পরপর তোমাদের যে ক্লাসগুলো স্যারের আছে, পরীক্ষার আচ্ছা। আগে তোমাদের নিউমারোলজি, বাস্তু, হস্তর যা যা আছে স্যার করিয়ে হুম। দেবে। আর এটা তোমাদের একটু দায়িত্ব, স্যারকে এটা একটু আমাদের যে সিলেবাসটা আছে ওটা একটু হুম। স্যারকে মনে করিয়ে দিয়ে ওই ক্লাসগুলো ম্যাম করিয়ে নেবে। আর একটা কোশ্চেন ছিল, ম্যাম আর সিলেবাসের একটা সব কোশ্চেন কপিটা ছিল, কারো কাছে রাহু আছে? আর কেতুর জন্ম, জন্ম নিয়ে মনে হয় আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, রাহু বলো। কেতু জন্ম নিয়ে হুম, জন্ম নিয়ে তো ওই ম্যাডাম। তো এক দুটো দুটো আছে, তোমাদের দুটোই পড়িয়েছি। একটা ম্যাম। হচ্ছে শরভানু বলে যে রাক্ষসটা ছিল, দৈত্যটা, তার গলা কাটা গেল, ঊর্ধ্বাংশ রাহু, নিম্নাঙ্গ হচ্ছে কেতু। আর একটা হচ্ছে আমরা যে ছায়াপথে পড়েছি, যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র ঘুরছে। এই সূর্যের রবি মার্গের উপরে চন্দ্রের মার্গের যে দুটো ছেদবিন্দু, এই দুটো ছেদবিন্দুই হচ্ছে রাহু এবং কেতু। নর্থ পোলটা হচ্ছে রাহু, সাউথ পোলটা হচ্ছে কেতু। এগুলো আমরা প্রথমে পড়েছি তো। হ্যাঁ ম্যাম, আমরা লিখে নেবো, ওটা লেখা হয়নি। আচ্ছা, যার কাছে লেখা আছে সে একটুখানি শেয়ার করে দিও। তো এই হচ্ছে আমাদের পড়াশোনা আজ পর্যন্ত, তাহলে এই পর্যন্তই থাকুক। সবাই খুব ভালো করে পড়াশোনা ম্যাম, করো। ম্যাম করণের নামগুলো একটু লিখে দেবেন ম্যাম হ্যাঁ, আমি গ্রুপে। গ্রুপে লিখে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? ম্যাম 1.5 ঘন্টা পরীক্ষা হবে? 5 ঘন্টা। 5 ঘন্টা? 5 ঘন্টা 130 সময় নাম্বার? দেবো, যে যতটুকু লিখে পারো। কারো যদি 1.5 ঘন্টায় হয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। ঠিক আছে। আচ্ছা ম্যাম, ওকে, ঠিক চলো আছে। টাটা, সবাই ভালো থেকো। শুভরাত্রি। গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম। গুড নাইট, গুড গুড নাইট। নাইট ম্যাম। ম্যাম, শুভরাত্রি ম্যাম। শুভরাত্রি, শুভরাত্রি।